এসএসসি 25 জিরো টু হাসলার উইদিন 200 আওয়ার্স কোর্সের বায়োলজি প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের বায়োলজির আজকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে জীবন পাঠ। সো এই চ্যাপ্টারটা খুবই বেসিক একটা চ্যাপ্টার, বাট বিগত বছরগুলোতে এই চ্যাপ্টারগুলো থেকে প্রায় কিছু সিকিউ এসেছে, যার কারণে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার উপর ফোকাস দেওয়া। তার উপর হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর 2টা বা একটা এমসিকিউ এসে থাকে। সো অ্যারাউন্ড তোমার 11 থেকে 12 নাম্বার নিশ্চিত করতে পারে এই চ্যাপ্টারটা। সো এই কারণে আমরা এই চ্যাপ্টারটার উপর বেশি ফোকাস দিব। তো আজকে এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আমাদের প্রথমে যেটা জানা দরকার, দ্যাট ইজ ভৌতবিজ্ঞান কি। ঠিক আছে, প্রথমত আসি আমরা, ভৌতবিজ্ঞান কি? আচ্ছা, ভৌতবিজ্ঞান মানে হচ্ছে অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞান আর রসায়ন। পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়ন। তাহলে কি বললাম? ভৌতবিজ্ঞান মানে হচ্ছে অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞান আর রসায়ন। তো আশা করি তোমাদেরকে ফিজিক্স চ্যাপ্টার 1 এর ক্লাসে আশা করি বলা গেছে যে ফিজিক্স হচ্ছে সবথেকে মৌলিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞানই হচ্ছে কি সবথেকে মৌলিক বিজ্ঞান, রসায়ন ফিজিক্সের উপর ডিপেন্ডেন্ট এবং বায়োলজি রসায়নের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ কেমিস্ট্রি ফিজিক্সের উপর ডিপেন্ডেন্ট এবং বায়োলজি কেমিস্ট্রির উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস বায়োলজি জানতে হলে তোমার থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রি জানা থাকা লাগবে, এবং এই ফিজিক্স আর কেমিস্ট্রিকে একসাথে বলা হয় হচ্ছে ভৌতবিজ্ঞান। এখন আমি যেটা বলছি, ভৌতবিজ্ঞান কেন লাগবে? যদি আমরা বায়োলজি বুঝতে চাই, বায়োলজি বুঝতে চাইলে আমাদের কি লাগবে? বায়োলজি, বা আমরা এটাকে জীবজগৎ বলি আপাতত, জীবজগৎকে বুঝতে ভৌতবিজ্ঞান জানা দরকার, বুঝতে জানা দরকার। ভৌতবিজ্ঞান কেন জানা দরকার? জীবজগৎকে বোঝার জন্য আমাদের ভৌতবিজ্ঞান জানা দরকার। অর্থাৎ হচ্ছে কি পদার্থবিজ্ঞান এবং রসায়নের বেসিক জ্ঞান থাকা দরকার, তাইলেই আমরা কি বুঝতে পারবো, বায়োলজি বা কি বলে জীববিজ্ঞানটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে জীবজগৎকে বুঝতে কেন ভৌতবিজ্ঞান জানা দরকার। কারণ জীবনের ভিত্তিমূলে, জীবনের ভিত্তিমূলে কাজ করে হচ্ছে কি, জীবনের ভিত্তিমূলে কাজ করে ভৌতবিজ্ঞানের নিয়ম, ভৌতবিজ্ঞানের নিয়ম। সো এই জিনিসটা এক্সপ্লেন করতেছি, তাহলে আরেকবার আসি আমরা। ভৌতবিজ্ঞান মানে হচ্ছে কি পদার্থবিজ্ঞান আর রসায়ন। কেমিস্ট্রি ডিপেন্ড করে ফিজিক্সের উপর, বায়োলজি ডিপেন্ড করে কেমিস্ট্রির উপর। দ্যাট মিনস বায়োলজি একাধারে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার উপরে ডিপেন্ড করে। এবং আমরা যদি জীবজগৎকে বুঝতে চাই, অর্থাৎ বায়োলজি বুঝতে চাই, আমাদের থেকে অবশ্যই ভৌতবিজ্ঞানের নলেজ থাকা দরকার। আর জীবনের ভিত্তিমূলে কি কাজ করে? ভৌতবিজ্ঞানের নিয়ম। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভৌতবিজ্ঞানের নিয়ম কিসে কাজ করে? জীবনের ভিত্তিমূলে। এই যে আমরা বায়োলজির মধ্যে পড়ি যে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, শর্করা মানে কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, অথবা আমরা গ্লুকোজের আলোচনা আনি আমাদের বায়োলজিতে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? কেমিস্ট্রি থেকে আসছে। তারপর রক্ত সংবহন, খাদ্য পরিবহন উদ্ভিদের ক্ষেত্রে, তো এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ডেন্ট? ফিজিক্সের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি বায়োলজির বেসিক জিনিসগুলো বুঝতে চাই বা বায়োলজি বুঝতে চাই, আমাদের থেকে অবশ্যই ভৌত বিজ্ঞান বা ফিজিক্স আর কেমিস্ট্রি আমাদের থেকে জানতে হবে। আচ্ছা, তাইলে কি, তাইলে কি আমাদের ধরো ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝলে কি বায়োলজি পড়ার দরকার নেই? ব্যাপারটা এরকম জীবনও না। আমাদের জীববিজ্ঞানটাও কি না, নিষ্প্রয়োজন না, বা জীববিজ্ঞানও কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জীববিজ্ঞানও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সত্যি যে বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে, বাট জীববিজ্ঞানও কি না, নিষ্প্রয়োজন না, বা জীববিজ্ঞানও কি ইম্পর্টেন্ট। তো এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি জীবন কি, আচ্ছা যদি তোমাদেরকে আমি কোয়েশ্চেন করি জীবন জিনিসটা অ্যাকচুয়ালি কি, আসো, জীবন কি? জীবন হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো জড় পদার্থের, অনেকগুলো জড় পদার্থের, অনেকগুলো জড় পদার্থের জটিল সমাবেশ, অনেকগুলো জড় পদার্থের জটিল সমাবেশ, অনেকগুলো জড় পদার্থের জটিল সমাবেশ, যেখানে ওই জটিলতার কারণে, কারণে নতুন গুণের উদ্ভব হয়। আচ্ছা এই জিনিসটা মানে কি? আচ্ছা আমাদের শরীরটা যদি আমরা চিন্তা করি, আমাদের রক্ত বলো, ফুসফুস বলি, তারপর হচ্ছে লিভার, প্রত্যেকটা জিনিস কি একটা একটা জড় পদার্থ।
আমরা কি জীব, বা আমাদের কি আছে, জীবন আছে। সো এই জীবন জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই যে হার্ট, ফুসফুস, হাড়, পেশি সবকিছু হচ্ছে কি জড় পদার্থ। সো অনেকগুলো জড় পদার্থের একটা কি, আমাদের বডিটা হচ্ছে কি জটিল সমাবেশ। আমাদের বডিটা অনেকগুলো জড় পদার্থের একটা জটিল সমাবেশ, যেখানে এই জটিল সমাবেশটা অর্থাৎ হৃৎপিণ্ড, ফুসফুস, হাড়, পেশি সবকিছু মিলায়ে কি হচ্ছে, একটা নতুন গুণের বৈশিষ্ট্য করতেছে, এবং এই নতুন গুণের বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি, জীবন বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলি, সেটা হচ্ছে কি, আমাদের রক্ত জড় পদার্থ, ফুসফুস জড় পদার্থ, হার্ট জড় পদার্থ। এরা প্রত্যেকটা আলাদা আলাদা কি জড় পদার্থ, নিজের কোনো কি নেই, সত্তা নেই। তবে ওরা যখন একসাথে মিলিত হয়ে একসাথে একটা কি করতেছে, জটিল সমাবেশে আসতেছে বা কমপ্লেক্স একটা স্ট্রাকচারে আসতেছে, তখন গিয়ে হচ্ছে কি সবাই একসাথে কাজ করতেছে, এবং সবাই একসাথে কাজ করে কিসের উদ্ভব ঘটাচ্ছে, জীবনের উদ্ভব ঘটাচ্ছে। তো এটাই হচ্ছে কি আমাদের জীবনের সংজ্ঞা। আচ্ছা, এবার আসি, আমরা এখন কি পড়তেছি, পড়তেছি হচ্ছে বায়োলজি, পড়তেছি হচ্ছে কি বায়োলজি। তো এই বায়োলজি ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভাঙি, আশা করি এগুলো আমাদের সবার জানার কথা। বায়োলজি ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লোগোস। আচ্ছা, এই বায়োস আর লোগোস এই দুইটা ওয়ার্ডই কি, এই দুইটা ওয়ার্ড কোত্থেকে আসছে, এগুলো কি ইংলিশ না ল্যাটিন, এগুলো হচ্ছে গ্রিক শব্দ। ঠিক আছে? তাহলে আমরা বায়োলজিকে ভাঙলে কি পাই, বায়োস এবং লোগোস পাই, যেখানে দুইটা হচ্ছে কি গ্রিক শব্দ। আর এই জিনিসটা তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হঠাৎ করে এমসিকিউতে বলে লোগোস কোন ধরনের শব্দ, বা লোগোস কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, বা লোগোসটা কোন ভাষার শব্দ। অপশন দেওয়া থাকে গ্রিক, জার্মান, ল্যাটিন, ইংলিশ, এই টাইপসের। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি ইংলিশ দেয়, না হলে ল্যাটিন দেয়। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই যে বায়োস আর লোগোস, যেখান থেকে আমাদের বায়োলজি কথাটার উৎপত্তি, এই বায়োস আর লোগোস শব্দ দুইটা হচ্ছে কি শব্দ, গ্রিক শব্দ। যেখানে যেখানে বায়োস শব্দের মানে হচ্ছে জীবন, যেখানে বায়োস শব্দের মানে হচ্ছে জীবন, আর লোগোস মানে, লোগোস শব্দের মানে হচ্ছে তত্ত্ব, বা এটাকে আমরা কি বলতে পারি, পাঠ বলতে পারি। ঠিক আছে? পাঠ, বা এটাকে আমরা নলেজও বলতে পারি, নলেজ। ঠিক আছে? সো জীবন রিলেটেড তত্ত্ব, জীবন রিলেটেড পাঠ, জীবন রিলেটেড নলেজ আমরা বিজ্ঞানের যে শাখায় পাই, সেটাই হচ্ছে কি বায়োলজি। ঠিক আছে? তো বায়োলজি কি, তোমাদের কাছে যদি কোশ্চেন থাকে, কি বলা যায়, বিজ্ঞানের যে শাখায় জীবন নিয়ে কি করা হয়, জীবন নিয়ে তত্ত্ব আলোচনা করা হয়, বা জীবন নিয়ে পাঠ আলোচনা করা হয়, বা জীবনের তথ্য পাওয়া যায়, বিজ্ঞানের যে শাখায় জীবন নিয়ে তথ্য পাওয়া যায় বা জীবন নিয়ে গবেষণা করা হয়, সেই বিজ্ঞানের শাখাটাকে আমরা কি বলি, অ্যাকচুয়ালি বায়োলজি বলি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আমাদের বায়োলজি জানা শেষ, বায়োলজি জিনিসটাকে এটা জানা শেষ। এখন আমাদের জানতে হবে, আমরা প্রত্যেকটা বিজ্ঞানকে অর্থাৎ বিজ্ঞানের যে কোনো শাখাকে, হোক সেটা ফিজিক্স, হোক সেটা কেমিস্ট্রি, হোক সেটা ফিজিক্স, হোক সেটা কেমিস্ট্রি, বিজ্ঞানের যে কোনো শাখাকে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বিজ্ঞানের প্রত্যেকটা শাখাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা পার্টকে বলা হয় ভৌত শাখা, একটাকে বলা হয় হচ্ছে ফলিত শাখা। তো এই কথাগুলোর মিনিং অ্যাকচুয়ালি কি, ভৌত কি আর ফলিত কি, ভৌত কি আর ফলিত কি। আচ্ছা, ভৌত শাখা হচ্ছে এমন একটা শাখা, বিজ্ঞানের ভৌত শাখা হচ্ছে এমন একটা শাখা, যে শাখার মধ্যে তাত্ত্বিক অনুসন্ধানটাই মুখ্য, তাত্ত্বিক অনুসন্ধানই মুখ্য, অথবা এভাবে আমরা বলতে পারি, তাত্ত্বিক অনুসন্ধানটা, তাত্ত্বিক অনুসন্ধান প্রয়োগের তুলনায় বেশি গুরুত্ব পায়, প্রয়োগের তুলনায় বেশি গুরুত্ব পায়, বেশি গুরুত্ব পায়। তাহলে আমি কি বলতে চাচ্ছি, বিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক অনুসন্ধানটা প্রয়োগের তুলনায় বেশি গুরুত্ব পায়, অর্থাৎ তাত্ত্বিক অনুসন্ধান মানে হচ্ছে কি, যেখানে রিটেন আলোচনা বা তত্ত্বীয় আলোচনাটা তোমার প্রয়োগের তুলনায় বা এক্সপেরিমেন্টের তুলনায় খুব বেশি গুরুত্ব পায়, সেটাই হচ্ছে কি জীববিজ্ঞানের ভৌত শাখা। ঠিক আছে? তারপর ফলিত শাখাটা যদি আমরা বলি, ফলিত শাখা কি ভৌত শাখার উল্টা, এখানে প্রয়োগটাই কি মুখ্য, তাত্ত্বিক অনুসন্ধানটা খুব একটা মুখ্য না। ঠিক আছে? প্রয়োগটাই মুখ্য। সো এখানে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, বিজ্ঞানের যে কোনো শাখা হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবকিছুর মধ্যেই আমরা দুইটা পার্ট করতে পারি, একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। যেখানে ভৌত শাখার মধ্যে তাত্ত্বিক অনুসন্ধান বা লিখিত আলোচনা বেশি গুরুত্ব পায়, কিসের থেকে, এক্সপেরিমেন্টের থেকে বা পরীক্ষামূলক কার্যাবলীর থেকে। আর ফলিত শাখা কি, যেখানে হচ্ছে প্রয়োগটা মুখ্য, বা এক্সপেরিমেন্ট বা হচ্ছে পরীক্ষাটাই মুখ্য, কিন্তু তাত্ত্বিক আলোচনা খুব একটা বেশি গুরুত্ব পায় না, সেটাই হচ্ছে কি ফলিত শাখা। সো আমাদের বিজ্ঞানের যে কোনো শাখাতেই যেহেতু ভৌত আর ফলিত পার্ট আছে, স্বাভাবিকভাবে আমাদের বায়োলজিতেও এই দুইটা পার্টই থাকবে, বায়োলজিতেও কি থাকবে, এই দুইটা পার্টই থাকবে, একটা হচ্ছে কি শাখা, ভৌত শাখা, ফলিত শাখা। তো বায়োলজির মধ্যে
যে শাখাগুলোর মধ্যে কি হয়, বায়োলজির যে পার্টে তাত্ত্বিক অনুসন্ধান বেশি গুরুত্ব পায় তাকে আমরা বলবো বায়োলজির ভৌত শাখা, আর বায়োলজির যে শাখায় প্রয়োগটা মুখ্য সেখানে সেই শাখাটাকে আমরা কি বলবো, ফলিত শাখা। সো এবার আসো আমরা যেটা করব, কিছু ভৌত শাখা এবং কিছু ফলিত শাখা পড়ব। প্রথমত আসি ভৌত শাখা। আচ্ছা, প্রথমত ভৌত শাখার মধ্যে আমরা পড়তেছি কি এখন, ভৌত শাখা। ভৌত শাখা। আচ্ছা, ভৌত শাখার শাখার মধ্যে প্রথমে আমাদের আসবে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই অঙ্গ সংস্থানের মানেটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, অঙ্গ সংস্থান মানে হচ্ছে, অঙ্গ মানে হচ্ছে কি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর সংস্থান মানে হচ্ছে কি কিভাবে সাজানো আছে। ঠিক আছে, অঙ্গ মানে হচ্ছে কি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর হচ্ছে কি সংস্থান মানে হচ্ছে কিভাবে সাজানো আছে। তো জীববিজ্ঞানের ভৌত শাখার মধ্যে যে পার্টটাতে জীবদেহের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা হয়, জীবদেহের বাহ্যিক গঠন না, আমরা বলবো প্রথমে দৈহিক গঠন। জীবদেহের দৈহিক গঠন নিয়ে যে শাখাটা আলোচনা করা হয়, জীবদেহের দৈহিক গঠন নিয়ে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি সার্বিক অঙ্গ সংস্থানিক বিষয় নিয়ে। সার্বিক অঙ্গ সংস্থানিক, অঙ্গ সংস্থানিক। আচ্ছা, জীববিজ্ঞানের জীববিজ্ঞানের ভৌত শাখার যে পার্ট হচ্ছে আমাদের দৈহিক গঠনটা বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে সাজানো আছে এটা নিয়ে আলোচনা করা হয়, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে কি অঙ্গ সংস্থান। ঠিক আছে, সো এই অঙ্গ সংস্থানটা দুই রকম হয়। খেয়াল করো, আমাদের দৈহিক গঠনটা যদি আমরা চিন্তা করি, আমাদের দেহের বাইরের গঠন একরকম, ভিতরের গঠন একরকম। তাহলে বাইরের যে গঠনটা এটাকে আমরা বলি বহি অঙ্গ সংস্থান, আর ভিতরের যে গঠনটা এটাকে আমরা বলি অন্ত অঙ্গ সংস্থান। ঠিক আছে, তাহলে অঙ্গ সংস্থানের পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি কয়টা, দুইটা। দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ সংস্থান, আরেকটা হচ্ছে কি অন্তস্থ অঙ্গ সংস্থান। অন্তস্থ অঙ্গ সংস্থান। সো এখন কথা হচ্ছে, অথবা অন্তস্থ না বলে অন্ত বলতে পারো, অন্ত অঙ্গ সংস্থান। সো বাহ্যিক অঙ্গ সংস্থানটা অ্যাকচুয়ালি কি আমাদের জীবদেহের বাহ্যিক গঠন। জীবদেহের বাহ্যিক গঠন যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় বাহ্যিক অঙ্গ সংস্থান, আর জীবদেহের ভিতরের গঠন বা জীবদেহের অন্তগঠন যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে কি অন্ত অঙ্গ সংস্থান। আচ্ছা, এবার আসি, তাহলে আমাদের একটা ভৌত শাখা শেষ, এবার আমরা আসবো শ্রেণীবিন্যাস বিদ্যাতে। শ্রেণীবিন্যাস বিদ্যা, এই জিনিসটা প্রায় সময় শ্রেণীবিন্যাস বিদ্যা দিয়ে আসে না, বরং আসে হচ্ছে টেক্সোনমি দিয়ে। টেক্সোনমি দিয়ে এই জিনিসটা আসে কি দিয়ে, টেক্সোনমি দিয়ে। সো কোয়েশ্চেন আসে এরকম। আচ্ছা, আমি আগে শ্রেণীবিন্যাস বিদ্যা জিনিসটা কি, শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে আমাদের নাম দেখে বুঝছি শ্রেণীবিন্যাস নিয়ে বিদ্যা। সো আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা আলোচনা করা হয় কি নিয়ে, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় কি নিয়ে, আমাদের শ্রেণী বিন্যাস নিয়ে। আচ্ছা, শ্রেণী বিন্যাসের কি নিয়ে আলোচনা করা হয়, একটা জীব ধরো নতুন পাওয়া গেছে, জীবটাকে কিভাবে শ্রেণী বিন্যাস করা হবে, কি কি নিয়ম মেনে বা কি কি রীতিনীতি মেনে অ্যাকচুয়ালি শ্রেণী বিন্যাস করা হবে, এই জিনিসটা কোথায় পাওয়া যায়, শ্রেণী বিন্যাস বিদ্যায় পাওয়া যায়। সো কোয়েশ্চেনটা হয় এভাবে আমাদের পরীক্ষা এমসিকিউতে, শ্রেণী বিন্যাস নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়। অপশন দেয় হচ্ছে সব ইংলিশ টার্ম, ধরো টেক্সোনমি, ফিজিওলজি, সাইটোলজি, বায়োটেকনোলজি। সো এই জিনিসটা যখন আমরা মনে রাখবো না, টেক্সোনমি মানেই হচ্ছে কি শ্রেণীবিন্যাস বিদ্যা, বা শ্রেণীবিন্যাস বিদ্যা মানেই হচ্ছে টেক্সোনমি। সো আমাদের একটা এমসিকিউ হাতের থেকে ছুটে জায়গা, আর এটা খুবই কমন একটা এমসিকিউ, এই জিনিসটা প্রায় সময় আসে। সো শ্রেণীবিন্যাস বিদ্যা মানে হচ্ছে টেক্সোনমি, যেখানে কি নিয়ে আলোচনা করা হয়, শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এবার আছে শারীরবিদ্যা। শারীরবিদ্যা, শারীরবিদ্যা মানে হচ্ছে কি ফিজিওলজি, এগুলোর ইংলিশ টার্মগুলো মনে রাখা একটু বেটার। ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি। তো ফিজিওলজি জিনিসটা কি, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। এখন কথা হচ্ছে জৈব রাসায়নিক কার্যাবলী জিনিসটা অ্যাকচুয়ালি কি, জৈব রাসায়নিক কার্যাবলী জিনিসটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে যেখানে জৈবিক ব্যাপারও উপস্থিত থাকে, রাসায়নিক ব্যাপারও উপস্থিত থাকে। যেমন আমি যদি শ্বসনের কথা বলি, শ্বসন দিয়ে আমরা আমাদের জৈবিক একটা কাজ কি হচ্ছে সম্পাদন হচ্ছে, সেটা হচ্ছে কি নিঃশ্বাস নেওয়া। সাথে সাথে আবার এখানে রসায়নের অবদান আছে, কারণ হচ্ছে কি শ্বসনে গ্লুকোজ ভাঙতেছে, ঠিক আছে, গ্লুকোজ ভাঙতেছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই যে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড একটা রাসায়নিক জিনিস, গ্লুকোজ একটা রাসায়নিক জিনিস, কিন্তু এই দুইটা জিনিস মিলে বা এই জিনিসগুলো মিলে অ্যাকচুয়ালি কি করতেছে, আমার একটা জৈবিক কি বলবো এটাকে, জৈবিক কাজ সম্পাদন করতেছে, সেটা হচ্ছে কি শ্বসন সম্পাদন করতেছে। দ্যাট মিনস জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের
জৈব রাসায়নিক কার্যাবলী জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে কি শারীরবিদ্যা বা হচ্ছে কি ফিজিওলজি। ঠিক আছে? আচ্ছা, সো জৈব রাসায়নিক কার্যাবলী মানে কি শুধুই শ্বসন? না, জৈব রাসায়নিক কার্যাবলীর মধ্যে কি কি আছে আরো? রেচন আছে, এরপর হচ্ছে ফটোসিনথেসিস আছে বা হচ্ছে কি সালোক সংশ্লেষণ আমরা যেটাকে বলি ফটোসিনথেসিস আছে, তারপর হচ্ছে কি আমাদের শ্বসন আছে। ঠিক আছে? শ্বসন আছে। আচ্ছা, রেচনের ক্ষেত্রে যদি চিন্তা করি, রেচনের মাধ্যমে কি হয়? আমাদের যে মূত্র ত্যাগ করি, মূত্র ত্যাগের মধ্যে কি থাকে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো হচ্ছে কি রাসায়নিক পদার্থ। ঠিক আছে? তো এই রাসায়নিক পদার্থগুলো অ্যাকচুয়ালি কি করতেছে? আমাদের একটা জৈবিক কাজ সম্পাদন করতেছে। সেটা হচ্ছে কি রেচনের কাজ সম্পাদন করতেছে বা বর্জ্য নিষ্কাশনের কাজ সম্পাদন করতেছে। তাহলে রেচন একটা কি জৈব রাসায়নিক কাজ। আবার সালোক সংশ্লেষণের কথাও যদি বলি, সালোক সংশ্লেষণেও কি আছে? কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। অর্থাৎ এখানে কি কি থাকে? গ্লুকোজ উৎপন্ন হয়। কি দিয়ে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড দিয়ে, পানি দিয়ে, সূর্যের আলো দিয়ে, ক্লোরোফিল দিয়ে, যেখানে প্রত্যেকটাই হচ্ছে কি রাসায়নিক পদার্থ। সো এখানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের মধ্যেও রসায়নের একটা ব্যাপার আছে, যেটা কি করতেছে? একটা জৈবিক কাজ সম্পাদন করতেছে। কার? উদ্ভিদের। সো সালোক সংশ্লেষণটাও হচ্ছে কি একটা কি বলবো জৈব রাসায়নিক কার্যাবলী। আর এই যে জিনিসগুলো, এই জৈব রাসায়নিক কার্যাবলীগুলা জীববিজ্ঞানের ভৌত শাখার যে শাখাতে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে কি শারীরবিদ্যা বা ফিজিওলজি। আচ্ছা, এবার আসি হিস্টোলজি। হিস্টোলজি, হিস্টোলজি এটা ইংলিশ নাম হচ্ছে কি হিস্টোলজি। সো এখন আমরা যখনই হিস্টো দিয়ে কোনো কিছু দেখবো বায়োলজিতে, যখনই আমরা বায়োলজিতে হিস্টো দিয়ে কোনো কিছু দেখবো, আমরা হিস্টোলজি সরি হিস্টো দেখবো, সেটাকে আমরা মনে করে নিব হচ্ছে কি সেটা হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা। যদি বায়োলজিতে আমরা কখনো হিস্টো ওয়ার্ডটা দেখি, তাহলে আমাদের বুঝতে হবে হচ্ছে কি এখানে টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? টিস্যু নিয়ে আলোচনা করা হবে। টিস্যুর কি নিয়ে আলোচনা করা হবে? টিস্যুর গঠন নিয়ে আলোচনা করা হইতে পারে, টিস্যু কিভাবে বিন্যাস করা আছে, টিস্যু কিভাবে সাজানো আছে এটা নিয়ে আলোচনা হইতে পারে, অথবা ওই টিস্যুটা কি কাজ করতেছে ওইটা নিয়ে আলোচনা হতে পারে। যেমন জাইলেম আর ফ্লোয়েম কি করতেছে? পানি পরিবহন করতেছে। এই যে জাইলেম আর ফ্লোয়েম যে পানি পরিবহন করতেছে, এটা কোন শাখায় আছে? জীববিজ্ঞানের ভৌত পার্টের কোন শাখায়? হিস্টোলজি পার্টে থাকবে, হিস্টোলজি শাখায় থাকবে। ঠিক আছে? কারণ হিস্টোলজি শাখায় টিস্যু নিয়ে আলোচনা করে। টিস্যু নিয়ে যত কিছু আলোচনা হবে সবকিছু কোথায় আলোচনা হবে? হিস্টোলজিতে আলোচনা হবে। এবার আসি ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যার ইংলিশটা কি? ভ্রূণবিদ্যার ইংলিশটা হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি। আচ্ছা, ভ্রূণের কাজ কোথা থেকে শুরু হয়? ভ্রূণ কখন উৎপন্ন হয়? যখন শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে একটা জাইগোট উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে কি জাইগোটটাই হচ্ছে কি একটা ভ্রূণ। তাহলে ভ্রূণটা আসতেছে কোথা থেকে? জনন কোষ থেকে। সো জনন কোষের উৎপত্তি থেকে, জনন কোষের উৎপত্তি থেকে, জনন কোষের উৎপত্তি থেকে ভ্রূণ রিলেটেড যত ধরনের আলোচনা থাকবে, জনন কোষের উৎপত্তি থেকে ভ্রূণ রিলেটেড যত ধরনের আলোচনা থাকবে সবগুলো কোথায় আলোচনা করা হবে? ভ্রূণবিদ্যাতে বা এমব্রায়োলজিতে। তাহলে ভ্রূণ নিয়ে কোন ধরনের আলোচনা হতে পারে? ভ্রূণ নিয়ে কোন ধরনের আলোচনা হতে পারে? ভ্রূণ কিভাবে সৃষ্টি হচ্ছে, ভ্রূণটা কিভাবে গঠিত হচ্ছে, ভ্রূণটা কিভাবে অ্যাকচুয়ালি বের হচ্ছে, বা ভ্রূণটা কিভাবে বড় হচ্ছে আস্তে আস্তে, এই ভ্রূণ নিয়ে যত আলোচনা করা হবে সবগুলো কোথায় আলোচনা করা হবে? এমব্রায়োলজিতে আলোচনা করা হবে। ঠিক আছে? এবার আসি কোষবিদ্যা। কোষবিদ্যা, এই কোষবিদ্যাটাও খুব একটা হট টপিক বলা যায়, কারণ কোষবিদ্যার ইংলিশ টার্মটা আবার আমাদেরকে ট্যাক্সোনমির মতো একটু কি করে এমসিকিউতে একটু আটকায়। তো কোষবিদ্যা দেখেই বুঝতেছি কোষবিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হবে? কোষের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, কোষের সার্বিক বিষয়। তো কোষের সার্বিক বিষয় বলতে অ্যাকচুয়ালি কি? ধরো কোষটার গঠন কিরকম, কোষটা কোথায় আছে, তারপর হচ্ছে কোষটা কিভাবে বিভাজন হবে, কোষটা কি কি কাজ সম্পাদন করতেছে, এই জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হবে জীববিজ্ঞানের, সেই শাখাটাকে বলা হয় হচ্ছে কি কোষবিদ্যা বা সাইটোলজি। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে কি জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা যেটাকে আমরা কি বলি জেনেটিক্সও বলে থাকি। বংশগতিবিদ্যা যেটাকে আমরা কি বলে থাকি জেনেটিক্সও বলে থাকি। আচ্ছা, জেনেটিক্স এই যে জিন, জিন পার্টটা দ্যাট মিনস এখানে কি নিয়ে আলোচনা করা হবে? জিন নিয়ে আলোচনা করা হবে, আর বংশগতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে এই যে জিন, জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়, জীবের বংশগতি ধারা, বংশগতি ধারা, তাহলে হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে কি নিয়ে আলোচনা হবে? জিন ও জীবের বংশগতি
ধারা নিয়ে যে শাখায় আলোচনা করা হবে, অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যগুলা কিভাবে কোন জিনের মাধ্যমে বা কিভাবে জিনের মাধ্যমে অ্যাকচুয়ালি সন্তান সন্ততিতে প্রবাহিত হচ্ছে বা বংশানুক্রমে অ্যাকচুয়ালি চলতেছে, এই জিনিসগুলো কোথায় আলোচনা হবে? জেনেটিক্সে বা হচ্ছে কোথায়? বংশগতিবিদ্যায়। আচ্ছা, এবার আসে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা এই জিনিসটাকে ইংলিশে কি বলে? বিবর্তন বিদ্যাকে বলা হয় ইভলিউশন। ইভলিউশন। তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি এই শাখায় অ্যাকচুয়ালি কি আলোচনা করা হবে বিবর্তন বিদ্যায়? আচ্ছা, বিবর্তন মানে অ্যাকচুয়ালি কি? পৃথিবীর উৎপত্তি থেকে শুরু করে আস্তে আস্তে কি হওয়া, রূপ পরিবর্তন হওয়াকে বিবর্তন বলে। স্বাভাবিক, সৃষ্টির শুরুতে মানুষ যেরকম ছিল এখনের মানুষ কিন্তু এরকম না। হয়তো উচ্চতার একটা পরিবর্তন আসছে, ওজনের একটা পরিবর্তন আসছে, চারিত্রিক একটা পরিবর্তন আসছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব হয়েছে? ইভলিউশনের মাধ্যমে বা হচ্ছে কিসের মাধ্যমে? বিবর্তনের মাধ্যমে। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণ যেটা আসছিল, পৃথিবীতে প্রথম প্রাণ থেকে এখন পর্যন্ত যে বিবর্তন বিষয়ক জিনিস সাধিত হয়েছে বা বিবর্তন বিষয়ক ব্যাপার সাধিত হয়েছে, সেটাকে আমরা বলি, সেই জিনিসটা কোথায় আলোচনা করা হবে? বিবর্তন বিদ্যাতে বা হচ্ছে কোথায়? ইভলিউশনে। তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ থেকে শুরু করে পৃথিবীতে প্রাণের বিকাশ, পৃথিবীতে প্রাণের বিকাশ, বিবর্তন এবং পৃথিবীতে প্রাণের বিকাশ, বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্য যে শাখায় থাকবে, ক্রমবিকাশের তথ্য, ক্রমবিকাশের তথ্য যে শাখায় থাকবে সে শাখাটাকে আমরা বলি হচ্ছে কি? বিবর্তন বিদ্যা। অর্থাৎ পৃথিবীতে প্রথম প্রাণের বিকাশ বা প্রথম প্রাণের যে বৈশিষ্ট্যটা, তার সাথে বর্তমানের যে বৈশিষ্ট্য, এগুলোর তুলনা করা, অথবা হচ্ছে কি অ্যাকচুয়ালি কিভাবে জীবের বিকাশটা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো কোথায় আলোচনা করা হবে বললাম? বিবর্তন বিদ্যাতে বা হচ্ছে কোথায়? ইভলিউশনে। এরপর আছে হচ্ছে কি আমাদের বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা, এটাকে জিওলজি বলে, সরি ইকোলজি বলে, ইকোলজি, ইকোলজি। আচ্ছা, আমরা একটা কথা বলি না যে ইকো ফ্রেন্ডলি? আমরা একটা কথা বলি কি? ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব। ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে কি পরিবেশ বান্ধব। তাহলে বাস্তুবিদ্যাতে অ্যাকচুয়ালি কি আলোচনা করা হবে? জীববিজ্ঞানের একটা শাখা বাস্তুবিদ্যা। তাহলে জীববিজ্ঞান মানে এখানে একটা জীবনের ব্যাপার স্যাপার আসবে, ঠিক আছে? তাহলে জীবনের একটা ব্যাপার স্যাপার আসবে। তারপর হচ্ছে কি, যেহেতু বলছি বাস্তু, বাস্তু মানে হচ্ছে কি ইকো, ইকো মানে হচ্ছে কি পরিবেশ। তার মানে জীবন আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে সম্পর্ক যে শাখায় আলোচনা করা হয়, জীবন এবং প্রাকৃতিক পরিবেশের যে আন্তঃসম্পর্ক, এই যে দুইটার পারস্পরিক যে সম্পর্কটা, এটা জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে আমরা কি বলি? বাস্তুবিদ্যা বলে থাকি। এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। সো যখনই তোমরা দেখবা এন্ডোক্রাইন কথাটা আছে, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন মানে হচ্ছে কি হরমোন। এন্ডোক্রাইন মানে সবসময় কি মনে রাখতে হবে? হরমোন মনে রাখতে হবে, ঠিক আছে? সো এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হবে? হরমোনের কাজ, হরমোন কোথায় কোথায় আছে এগুলো নিয়ে, অর্থাৎ হরমোনটা কিভাবে কাজ করতেছে। ধরো এক একটা হরমোনের কাজ এক এক রকম। তো এই যে হরমোনের কার্যকারিতাগুলা যে শাখায় আলোচনা করা হবে সেই শাখাটাকে বলা হবে কি? এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি লাস্ট শাখা, জীবভূগোল। জীবভূগোল, এটাকে বলা হয় কি বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফি। তো এই শাখায় কি নিয়ে আলোচনা করা হবে? ভূগোল মানে অ্যাকচুয়ালি কি? ভূগোল মানে অ্যাকচুয়ালি কি? পৃথিবীর ভৌগোলিক অবস্থাকে কি বলে? ভূগোল বলে। পৃথিবীর ভৌগোলিক অবস্থা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে কি বলে? ভূগোল বলে। আর জীবভূগোল মানে কি? জীব অ্যাকচুয়ালি, জীব পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অবস্থায়, বিভিন্ন ভৌগোলিক, এটা হবে জীবের পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অবস্থায় বিস্তৃতি কোথায় আলোচনা করা হয়? বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে কোথায়? জীবভূগোলে বা বায়োজিওগ্রাফিতে। বোঝা গেছে? সো এতক্ষণ আমরা যে জিনিসগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে কি জীববিজ্ঞানের ভৌত বা তত্ত্বীয় শাখার পার্টগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে জীববিজ্ঞানের ফলিত শাখাতে। জীববিজ্ঞানের ফলিত শাখা, আমাদের ভৌত শাখা শেষ, এবার আমরা যাব কোথায়? ফলিত শাখাতে। ফলিত শাখা। তো ফলিত শাখা পড়ার জন্য আমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি জীবাশ্ম বিজ্ঞান।
বা এটাকে বলা হয় কি প্যালাইন্টোলজি। প্যালাইন্টোলজি। সো জীবাশ্ম মানে হচ্ছে কি, জীবাশ্ম অ্যাকচুয়ালি কি প্রাগৈতিহাসিক জীব, অর্থাৎ ধরো ডাইনোসর, ডাইনোসরের একটা হাড় পাওয়া গেছে, এটা হচ্ছে কি জীবাশ্ম। অথবা ধরো অনেক কয়েকশো কোটি বছর আগের বা বলা যায় কয়েক হাজার বছর আগে একটা জীবের কি পাওয়া গেছে, কোন একটা শরীরের অংশ পাওয়া গেছে, এটা কি হিসাবে কাউন্ট করা হবে, জীবাশ্ম হিসাবে কাউন্ট করা হবে। অর্থাৎ তাহলে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ নিয়ে যে শাখায় আলোচনা করা হয়, প্রাগৈতিহাসিক জীব মানে কি ওই অতীতকালের জীব। তো প্রাগৈতিহাসিক জীবের বিবরণ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাইন্টোলজি। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ। তো প্রাগৈতিহাসিক জীব কারা? পুরনো জীব। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় হচ্ছে কি জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাইন্টোলজি। এরপর আসি জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিক্স। বায়োস্ট্যাটিক্স। তো বায়োস্ট্যাটিক্স মানে হচ্ছে কি জীব পরিসংখ্যান বিষয়ক বিদ্যা। জীব পরিসংখ্যান বিষয়ক বিদ্যা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি জীব পরিসংখ্যান বিষয়ক বিদ্যা। আচ্ছা, জীব পরিসংখ্যান মানে অ্যাকচুয়ালি কি, এই যে জীব পরিসংখ্যান কথাটা এটা মানে কি? আচ্ছা, আমরা প্রায় সময় নিউজে দেখি না যে সুন্দরবনে বাঘের হার কমে যাচ্ছে, দেন হচ্ছে ধরো আফ্রিকার কোনো একটা জঙ্গলে কোনো একটা প্রাণী বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সো এই যে জীব নিয়ে অ্যাকচুয়ালি যে শাখায় কি করা হচ্ছে, হিসাব নিকাশ করা হচ্ছে, কোথায় কয়টা উদ্ভিদ আছে, কোথায় কি পরিমাণ বনাঞ্চল আছে। যেমন বাংলাদেশে বলা হয় কি 25% বনাঞ্চল বা 16% বনাঞ্চল, আমি শিওর না চলে। তো এই যে অ্যাকচুয়ালি ডাটাগুলো দেয়া হচ্ছে যে 16% বনাঞ্চল বা অ্যাপ্রক্সিমেটলি এতগুলা গাছ থাকতে পারে বা এত কোটি গাছ থাকতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি জীব পরিসংখ্যান বিদ্যা, বা এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোথায় আলোচনা করা হয়, জীব পরিসংখ্যান বিদ্যাতে আলোচনা করা হয়। এবার আসি পরজীবী পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা, এই জিনিসটার ইংলিশ হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি। তো এই যে পরজীবী বিদ্যা, তো পরজীবী বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? পরজীবী কারা? যারা হচ্ছে অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কি পরজীবী। যেমন ধরো আমরা বলতে পারি কৃমি। প্রত্যেকটা মানব শরীরে কি থাকে? কৃমি থাকে। সো কৃমিগুলো অ্যাকচুয়ালি কি করে? কিছু কৃমি ক্ষতি করে, কিছু কৃমি ভালো করে। তো কথা হচ্ছে ভালো করুক ক্ষতি করুক ওর থাকারই বা কি দরকার? কৃমিগুলা মানব শরীরে বাঁচে কিসের জন্য? খাদ্যের জন্য। ও মানব শরীর থেকে খাদ্য গ্রহণ করে, এরপরও কিছু না কিছু একটা কি দিচ্ছে? আউটপুট দিচ্ছে। হতে পারে সেটা ভালো, হতে পারে সেটা খারাপ। সো এই যে পরজীবী নিয়ে যে শাখাগুলোতে আলোচনা করা হবে, এই যে পরজীবীগুলো কিভাবে বাঁচে, কি খেয়ে বাঁচে, বা পরজীবীর কারণে কি রোগগুলো হয়। এই যে আমরা জানি না যে অমুক কৃমির কারণে অমুক রোগ হয়। ঠিক আছে? এই জিনিসগুলা পরজীবীর কারণে কি রোগ হচ্ছে, পরজীবীগুলো কিভাবে কাজ করতেছে, কি পরিমাণে খাদ্য খাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা কোথায় করা হয়? পরজীবী বিদ্যাতে আলোচনা করা হয়। ঠিক আছে? তাহলে পরজীবীর জীবন প্রণালী বা ওরা কিভাবে বাঁচে, জীবন প্রণালী। তারপর হচ্ছে ধরো খাদ্যাভ্যাস বলা যায়। পরজীবীগুলা কি খেয়ে বাঁচতেছে। তারপর হচ্ছে ওদের রোগ, অথবা ওদের কারণে ঘটিত রোগ, ওদের রোগ না, ওদের কারণে ঘটিত রোগগুলো কোথায় আলোচনা করা হচ্ছে? পরজীবী বিদ্যাতে আলোচনা করা হচ্ছে। এরপর মৎস্যবিদ্যা বা ফিশারিজ। মৎস্যবিদ্যা না মৎস্য বিজ্ঞান মেবি, মৎস্য বিজ্ঞান। এটাকে ইংলিশে কি বলা হয়? ফিশারিজ বলা হয়। আচ্ছা, তো ফিশারিজে কি নিয়ে আলোচনা করা হয় দেখেই বুঝতেছি, মাছ নিয়ে আলোচনা করা হবে। মাছ, ওভারঅল মাছ নিয়ে। এই যে মাছ কিভাবে উৎপাদন করা হচ্ছে বা কিভাবে চাষ করা হচ্ছে। এরপর এই যে আমাদের দেশে এতগুলো মৎস্য সম্পদ, এত পুকুর বা নদীর বা সাগরের মাছ, এই জিনিসগুলোকে কিভাবে ব্যবস্থাপনা করা হবে, কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, এই জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় হচ্ছে কি মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। তো ফিশারিজ নিয়ে আলাদা একটা সাবজেক্টও আছে, অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে আলাদা একটা সাবজেক্টও আছে। ওইখানে কি পড়ানো হয়? এই যে মাছ, মৎস্য সম্পদ, মৎস্য ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলা বা ওদেরকে কিভাবে সংরক্ষণ করা হয়, এই জিনিসগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি মৎস্য বিজ্ঞান বা হচ্ছে কি ফিশারিজ। এরপর কীটতত্ত্ব, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস কিসের মধ্যে, ফলিত শাখার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার ইংরেজি নাম হচ্ছে কি এন্টোমোলজি। এন্টোমোলজি, যেখানে কি নিয়ে আলোচনা করা হয়? কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। যেখানে কি নিয়ে আলোচনা করা হয়? অ্যাকচুয়ালি কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কীটপতঙ্গ কিভাবে বাঁচে, ওদের কারণে কি উপকার হচ্ছে, আমাদের কি অপকার হচ্ছে, ওদের কারণে কি ক্ষতি হচ্ছে, এই সার্বিক জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হবে সেই শাখাটাকে বলা হবে কি কীটতত্ত্ব বা হচ্ছে কি এন্টোমোলজি। ঠিক আছে? এরপর আসি অণুজীব বিজ্ঞান।
অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞানের ইংলিশ হচ্ছে কি? মাইক্রোবায়োলজি। আচ্ছা, অণুজীব কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? অণুজীব। ঠিক আছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, এরপর ছত্রাক বলতে পারো। ছত্রাক। সো এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি যে অণুজীবগুলো অ্যাকচুয়ালি আছে, এই অণুজীবগুলো কিভাবে বাঁচতেছে, কিভাবে ওদের জন্ম বা ওদের কিরকম শারীরিক গঠন, এই জিনিসগুলা যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে কি? অণুজীব বিজ্ঞান বা হচ্ছে কি? মাইক্রোবায়োলজি। এরপর আসি, কৃষি বিজ্ঞান আছে। এগুলো খুব ছোট ছোট। কৃষি বিজ্ঞান, কৃষি বিজ্ঞানে কি আলোচনা করা হবে? দেখেই বোঝা যাচ্ছে। কৃষি নিয়ে আলোচনা করা হবে, কিভাবে ফসল উৎপাদন, ফসল ব্যবস্থাপনা, ফসল সংরক্ষণ, এগুলো নিয়ে কোথায় আলোচনা করা হবে? কৃষি বিজ্ঞান আলোচনা করা হবে, এগ্রিকালচার আলোচনা করা হবে। এরপর আছে চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হবে? স্বাভাবিক, এই যে চিকিৎসা অ্যাকচুয়ালি কিসের হয়? রোগের হয়। তাহলে মানব দেহের রোগ, ওই রোগটার চিকিৎসা, এই জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে সেই শাখাটাকে কি বলে? চিকিৎসা বিজ্ঞান বলে। এই যে রোগ, চিকিৎসা, এগুলো নিয়ে যে শাখা আলোচনা করা হবে সেটাকে বলা হয় কি? চিকিৎসা বিজ্ঞান। এরপর জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, এই যে তাইলে জিন প্রযুক্তিতে কি নিয়ে আলোচনা করা হবে? জিন নিয়ে। জিন নিয়ে আলোচনা করা হবে। এই যে জিন দিয়ে, যেমন বলা যায় জিন দিয়ে অনেকগুলা বর্তমানে নতুন নতুন কাজ সম্পাদন হচ্ছে, বা এভাবে বলা যায় মানব জাতির জন্য জিন ইউজ করে অনেক কার্য সম্পাদন করা যাচ্ছে। ঠিক আছে? যেমন আমরা আরেকটা জিনিস বলতে পারি, এই যে আমরা বলি না যে কি হয় যে ডিএনএ এর মাধ্যমে পিতামাতার সাথে সন্তানের প্রোফাইল ম্যাচ করে। ঠিক আছে? সন্তান আইডেন্টিফাই করায়। এই জিনিসটা কিভাবে হয়? এই যে জিন প্রযুক্তির মাধ্যমে। জিন নিয়ে যে প্রযুক্তিগুলো আছে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং একটা পদ্ধতি হচ্ছে কি জিনিসটা? এই যে ডিএনএ প্রোফাইল ম্যাচ করানোটা। ঠিক আছে? এই জিনিসগুলাই হচ্ছে কি অ্যাকচুয়ালি জিন প্রযুক্তি। সো জিন প্রযুক্তি এই জিনিসগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি? জিন প্রযুক্তি, বা এটাকে বলা হয় কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপর আসি প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন এটা কি বিজ্ঞান না? প্রাণ রসায়ন বিজ্ঞান না। সো প্রাণ রসায়ন মানে হচ্ছে কি? বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি ওই সেম জিনিস অনেকটা। কিসের মতো? একটা পড়ছিলাম না আমরা? জৈব রাসায়নিক কার্যাবলী অনেকটা এটার মতো। বাট ওই জৈব রাসায়নিক কার্যাবলী যেটা ছিল এটা ছিল কি? শারীরবিদ্যাতে ফিজিওলজি। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি? এবার বলো। তোমাকে যদি খ তে কোয়েশ্চেন দেয় যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি? ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির মধ্যে ডিফারেন্স হচ্ছে ফিজিওলজি একটা ভৌত শাখা যেখানে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাট বায়োকেমিস্ট্রি যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ কি? পরীক্ষা ভিত্তিক। যেমন আমরা বিভিন্ন হসপিটালের ল্যাবে বায়োকেমিস্ট্রি ল্যাব দেখতে পাই। ঠিক আছে? কারণ বায়োকেমিস্ট্রিতে লেখালেখির ব্যাপার কম। মানে প্রয়োগ সংক্রান্ত ব্যাপার বা পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো অ্যাকচুয়ালি বেশি। সো এই কারণে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিটা কি? একটা ফলিত শাখা। এরপর আসি, পরিবেশ বিজ্ঞান আছে যেখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান, এখানে কি নিয়ে আলোচনা করা হয় বললাম? পরিবেশ নিয়ে। এরপর সমুদ্র বিজ্ঞান আছে। সমুদ্র বিজ্ঞান, সমুদ্রে প্রাণীরা কিভাবে বাঁচতেছে, সমুদ্র নিয়ে সার্বিক গবেষণাগুলো অ্যাকচুয়ালি কোথায় আলোচনা করা হয়? সমুদ্র বিজ্ঞান আলোচনা করা হয়। ঠিক আছে? তারপর বন বিজ্ঞান আছে। বন বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? বন বিজ্ঞানে বনের ধরো কি বলা যায়? বনের অবস্থান, বনের ভৌগোলিক অবস্থা, বা বন কিভাবে সংরক্ষণ করা যায়, বন ব্যবস্থাপনা, এই জিনিসগুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়? বনবিজ্ঞানে বা ফরেস্ট্রিতে। ঠিক আছে? এরপর আসি জীব প্রযুক্তি। আচ্ছা, এবারের জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। এবারের জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। জীব প্রযুক্তি এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি বা হচ্ছে কি? বায়োটেকনোলজি। আচ্ছা, সো মানব কল্যাণে জীবন ব্যবহার করে, জীবন ব্যবহার করে আবিষ্কৃত প্রযুক্তিকে কি বলে? জীব প্রযুক্তি বলে। মানব কল্যাণে জীবন ব্যবহার করে আবিষ্কৃত প্রযুক্তিকে কি বলে? জীব প্রযুক্তি বলে। যেমন জীব প্রযুক্তির উদাহরণ যদি আমরা বলি, যেমন আমরা জানি যে বিভিন্ন প্রাণীর বিষ থেকে বা বিভিন্ন প্রাণীর শরীর থেকে আমরা মানব জাতির উপকারী কিছু পদার্থ পাই। যেমন আমরা শুনি অনেক সময় যে অমুক প্রাণীর ধরো অমুক প্রাণীর শরীরের রাসায়নিক পদার্থ বা অমুক প্রাণীর শরীরে বিষ খেলে মানুষের কোনো একটা রোগ সেরে যাচ্ছে, বা এই টাইপসের জিনিসগুলো। সো এই যে জীব প্রযুক্তি, জীবনকে নিয়ে মানব কল্যাণের জন্য যে প্রযুক্তিগুলো আবিষ্কার করা হয় সেগুলোই হচ্ছে কি অ্যাকচুয়ালি জীব প্রযুক্তি। তারপর আছে ফার্মেসি আছে।
ফার্মেসি সবাই জানি। ঔষধ শিল্প, ঔষধ শিল্প। ওষুধ শিল্প মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে ওষুধ বিক্রি করা? না। ওষুধ শিল্প মানে হচ্ছে কি ওষুধগুলা কিভাবে বানানো হচ্ছে, কিভাবে ওগুলাকে মাসের পর মাস সংরক্ষণ করা হচ্ছে, কিভাবে ওগুলা ব্যবস্থাপনা করা হচ্ছে। এই জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে কি বলে অ্যাকচুয়ালি? ফার্মেসি বলে। তারপর বন্য প্রাণীবিদ্যা। বন্য প্রাণীবিদ্যা। তো বন্য প্রাণীবিদ্যায় কি আলোচনা করা হবে? বনের প্রাণী নিয়ে আলোচনা করা হবে। এই জিনিস বনের প্রাণী নিয়ে আলোচনা করা হবে। বনের প্রাণীরা কিভাবে বাঁচতেছে, ওদের খাদ্যাভ্যাস কিরকম, ওদের খাদ্য শৃঙ্খল কিরকম, কিভাবে বড় প্রাণীরা ছোট প্রাণীদেরকে মেরে বাঁচতেছে, তারপর আবার কিভাবে ছোট প্রাণী কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো যেখানে আলোচনা করা হবে সেটাই হচ্ছে কি বন্য প্রাণীবিদ্যা। এরপর লাস্ট জিনিস বায়ো ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স অথবা এটাকে কি বলা হয় জানো? বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে জীব তথ্য প্রযুক্তিবিদ্যা বা জীব তথ্য প্রযুক্তি বিজ্ঞান। ঠিক আছে? এখানে করা হয় এটা কি জীব তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি মানে হচ্ছে কি কম্পিউটার রিলেটেড কিছু একটা আসবে। কম্পিউটার রিলেটেড কিছু আসবে। তাহলে কম্পিউটার নির্ভর কি আসবে? ইনফরমেটিক্স মানে হচ্ছে কি তথ্য। তাহলে কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। যে শাখায় আলোচনা করা হবে জীববিজ্ঞানের, যে শাখায় কম্পিউটার নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য আলোচনা করা হবে তাকে বলা হয় হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। যেমন আমরা বলতে পারি ক্যান্সার বিশ্লেষণ করা হয় না যে অমুক কারণে ক্যান্সার হচ্ছে, এটা হলে ক্যান্সার সেরে যাবে। তো এই জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স বা জীব তথ্য প্রযুক্তি বিদ্যা। ঠিক আছে? আমাদের এতটুকুতে আমাদের ভৌত পাঠ আর ফলিত পাঠটা শেষ। এবার আসি। আচ্ছা আচ্ছা, আমরা কি জানি যে টোটাল পৃথিবীতে প্রাণী কয় প্রজাতির আছে? প্রাণী বা জীব, জীবের প্রজাতি কয়টা? জীবের টোটাল 17 লক্ষ প্রজাতি আছে। 17 লক্ষ কি আছে প্রজাতি আছে। এটা মানে এই না যে 17 লক্ষ জীব আছে। ঠিক আছে? 17 লক্ষ প্রজাতি। যেমন মানুষ একটা প্রজাতি, তেলাপোকা আরেকটা প্রজাতি, কৃমি আরেকটা প্রজাতি, জোঁক একটা প্রজাতি, এরকম আলাদা 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 17 লক্ষ প্রজাতি আছে। যার মধ্যে 17 লক্ষ প্রজাতির মধ্যে উদ্ভিদ আছে 4 লক্ষ, উদ্ভিদ 4 লক্ষ, আর প্রাণী তাইলে অটোমেটিক কয় লক্ষ হবে? প্রাণী হবে টোটাল 13 লক্ষ। ঠিক আছে? তাহলে টোটাল পৃথিবীতে জীব আছে হচ্ছে 17 লক্ষ প্রজাতি, যার মধ্যে উদ্ভিদ হচ্ছে 4 লক্ষ, প্রাণী হচ্ছে কয় লক্ষ? 13 লক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে একটা বিশাল জীবজগৎ, জীবজগৎ কিন্তু তাইলে কম বড় না। সো এই বিশাল জীবজগৎটাকে বিশাল জীবজগৎকে সহজে বোঝার জন্য বা হচ্ছে কিভাবে বলা যায় বিশাল জীবজগৎকে সাজানোর জন্য। ঠিক আছে? সাজাই কেন? সহজে বোঝার জন্য। ঠিক আছে? তাহলে বিশাল এই জীবজগৎকে সাজানোর জন্য একটা শাখার উদ্ভব ঘটে। একটি শাখার উদ্ভব ঘটে। এই বিশাল জীবজগৎকে সাজানোর জন্য একটি শাখার উদ্ভব ঘটে। যে শাখাটাকে কি বলা হয়? ট্যাক্সোনমি, বা আমরা একটু আগে পড়ছি শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এই যে 17 লক্ষ প্রজাতির জীব, যার মধ্যে উদ্ভিদ আছে 4 লক্ষ, প্রাণী আছে 13 লক্ষ, এই যে বিশাল একটা জীবজগৎ, এটাকে সাজানোর জন্য অ্যাকচুয়ালি যে শাখার উদ্ভব হয় সেই শাখাটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? ট্যাক্সোনমি বলা হয়। এখন আসি ট্যাক্সোনমির পর। আর ট্যাক্সোনমির একটা লক্ষ্য আছে। ট্যাক্সোনমির একটা লক্ষ্য আছে। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস আবিষ্কার করার লক্ষ্যটা অ্যাকচুয়ালি কি ছিল? তো বিশাল জীবজগৎটা নিয়ে যদি আমি আলাদা 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 করে পড়তে চাই, আমার থেকে সারা জীবন চলে যাবে, কিন্তু কি হবে না? জীবজগৎ নিয়ে পড়ালেখা শেষ হবে না। কারণ 17 লক্ষ প্রজাতির জীবের 17 লক্ষ কি আছে? বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। সো এগুলা আলাদা আলাদা করে জানা আমাদের পক্ষে পসিবল না। সো আমরা যেটা করি কমন কিছু প্রাণীকে একসাথে নিয়ে আসি। যেমন ধরো স্তন্যপায়ী প্রাণী যারা আছে যেমন মানুষ, বাঘ, সিংহ, হাতি, এই প্রজাতিগুলোকে কি করি আমরা? একটা পার্টে নিয়ে আসি। তারপর কীটপতঙ্গ, তেলাপোকা, প্রজাপতি, এগুলোকে আমরা কি একটা পার্টে নিয়ে আসি। সো এরপর মাছ, রুই, কাতলা, সবগুলা মাছকে আমরা কোথায় নিয়ে আসি? একটা পার্টে নিয়ে আসি। তাহলে একটা পার্টে বা একটা অংশে যখন নিয়ে আসি আমাদের থেকে জিনিসটা বুঝতে সুবিধা হয়। যেমন আমি যদি বলি যে আমি মানুষ নিয়ে আলাদা করে পড়বো না, হাতি নিয়ে আলাদা করে পড়বো না, সিংহ নিয়ে, বাঘ নিয়ে আমি আলাদা করে পড়বো না। আমি একটা কমন বৈশিষ্ট্য মনে রাখবো যে সবার শরীরে লোম আছে, তারপর হচ্ছে কি সবাই মাতৃদুগ্ধ পান করে কি হচ্ছে? বড় হচ্ছে। তো যখনই আমি এই ২ টা লাইন বলতেছি, এই ২ টা লাইন বুঝলে তোমার নিচের ৪ টা প্রজাতি ক্লিয়ার। মানুষ, হাতি, বাঘ, সিংহ সবার বৈশিষ্ট্য সেম। তো এইজন্যই অ্যাকচুয়ালি সময়টা বাঁচানোর জন্য বা সহজে সবকিছু জানার জন্য ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যার উদ্ভব হইছে। তো এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এটার উদ্দেশ্যটা বা লক্ষ্যটা কি?
এটার লক্ষ্যটা হচ্ছে বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে, বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে প্রথমত কিভাবে জানতে হবে? সহজে জানতে হবে। আমরা মানুষ, আমরা সবকিছু সহজে চাই। তারপর হচ্ছে কি অল্প সময়ে জানতে হবে। অর্থাৎ আমাদের হাতে কি নেই? সময় নেই। দেন হচ্ছে কি অল্প পরিশ্রমে জানতে হবে। দ্যাট মিনস কি আমরা অলস। ঠিক আছে? তাহলে এই যে বিশাল একটা জীবজগৎ, কি বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে জানাটাই হচ্ছে কি শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমির অ্যাকচুয়াল লক্ষ্য। আর এই যে শ্রেণীবিন্যাসের জনক, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক, আমরা সবাই জানি, আশা করি শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমির জনককে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। একই সাথে উনি আরেকটা জিনিসের প্রবর্তক। একই সাথে উনি আরেকটা জিনিসের প্রবর্তক। প্রবর্তক কিসের প্রবর্তক? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক। একই সাথে উনি কিসের প্রবর্তক? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক। ঠিক আছে? এখন কথা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস উনি অ্যাকচুয়ালি কোন দেশে ছিল? উনি সুইডেন ছিল। অর্থাৎ ওনাকে আমরা কি বলতে পারি? সুইডিশ বলতে পারি। দেখো একটা জায়গায় আমাদের অনেক তথ্য চলে আসছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এরপর আরেকটা জিনিস জানতে পারো। উনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছিল। আপসালা বিশ্ববিদ্যালয়। আপসালা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। আপসালা ইউনিভার্সিটি থেকে কিসের উপর ওনার ডিগ্রি ছিল? চিকিৎসা শাস্ত্রের উপর ডিগ্রি ছিল। চিকিৎসা শাস্ত্রের উপর ডিগ্রি ছিল। দ্যাট মিনস কি আমাদের একটা জায়গাতে অনেক পড়া অ্যাকচুয়ালি একবারে শেষ। ঠিক আছে? এরপর উনি আরেকটা কাজ করছিল। শেষ হয়নি। আরেকটা কাজ করছিল উনি। এই যে জীবজগৎকে উনি ২ টা পার্টে ভাগ করছিল। ক্যারোলাস লিনিয়াস আরেকটা কাজ করেছিল সেটা হচ্ছে কি? এই যে জীবজগৎকে আমরা উদ্ভিদ আর প্রাণীতে ভাগ করি না, এই যে জীবজগৎকে, এই জীবজগৎকে ভাগ করার কাজটা অ্যাকচুয়ালি কি করছে? উনি করছে। দ্যাট মিনস এখানে একটা কমপ্লিট একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। যেখানে প্রচুর ইনফরমেশন আছে। বোঝা গেছে? তো আমরা তাহলে ১ম এ কি পড়ছি? আসি, আমি মার্কার অফ করি। আসি। প্রথমত আমরা পড়ছি জীবের টোটাল ১৭ লক্ষ প্রজাতি আছে। এখনই মুখস্থ করে ফেলো। জীবের টোটাল ১৭ লক্ষ প্রজাতি আছে। যার মধ্যে উদ্ভিদ হচ্ছে ৪ লক্ষ, প্রাণী হচ্ছে ১৩ লক্ষ। তাহলে এই যে বিভাজনটা বা জীবকে যে উদ্ভিদ আর প্রাণীতে ভাঙছে, এটা কে ভাঙছে? ক্যারোলাস লিনিয়াস ভাঙছে। ক্যারোলাস লিনিয়াস একই সাথে কিসের প্রবর্তক? দ্বিপদ নামকরণ এবং কিসের? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের প্রবর্তক। এখন কথা হচ্ছে ঠিক আছে দ্বিপদ নামকরণ কেন? সহজে সহজে জীবগুলোকে চিনার জন্য। বাট ট্যাক্সোনমি কেন? ট্যাক্সোনমি আবিষ্কার করছিল উনি কিসের জন্য? বিশাল এই যে জীবজগৎটা, এটাকে সাজানোর জন্য এ শাখাটার উদ্ভব ঘটছিল। এবং এ শাখাটার লক্ষ্য একটাই, বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানতে হবে। ৩ টা পার্ট টোটাল। সহজে অল্প সময়ে অল্প কিসে? পরিশ্রমে জানাই হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমির লক্ষ্য বা উদ্দেশ্য। এরপরে ক্যারোলাস লিনিয়াস উনি কি ছিল? সুইডিশ ছিল বা সুইডেনের নাগরিক ছিলেন। তারপর হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস কোথা থেকে পাশ করছিল বা কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছিল? আপসালা ইউনিভার্সিটি থেকে পাশ করছিল। দেন উনি কিসের উপর ডিগ্রি নিয়েছিল অ্যাকচুয়ালি? চিকিৎসা শাস্ত্র নিয়ে ডিগ্রি নিয়েছিল। ঠিক আছে? এখন আরেকটা জিনিস পড়বো আমরা। আমরা শ্রেণীবিন্যাসের লক্ষ্য পড়ছি, শ্রেণীবিন্যাস কেন আবিষ্কার হয়েছে এটা বুঝছি। এখন আমরা পড়বো হচ্ছে শ্রেণীবিন্যাসের কি প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের প্রথম উদ্দেশ্য হচ্ছে দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ হচ্ছে কি শ্রেণীবিন্যাসের একটা উদ্দেশ্য। ঠিক আছে? দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ অর্থাৎ জীবের যদি আমরা কিছু দল ভাগ করি, যেমন ধরো আমরা করতে পারি কি যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে সবগুলাকে একটা আলাদা পার্টে ঢুকাই ফেলতে পারি। এটা একটা দল। এর মধ্যে যাদের গায়ে লোম আছে ওরা একটা দল, যাদের গায়ে লোম নাই ওরা আরেকটা দল। তাহলে বড় একটা দলকে ভেঙে আমি ছোট ২ টা পার্ট করছি। দ্যাট মিনস একটা হচ্ছে বাকি ২ টা হচ্ছে কি উপদল। বড় একটা দলকে ভেঙে আমি কি পার্ট করছি? ২ টা পার্টে ভাগ করছি। দ্যাট মিনস এগুলো হচ্ছে কি উপদল। সো এই দল আর উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করাই হচ্ছে কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এরপর এই যে জ্ঞান আহরণ করছি, জ্ঞান আহরণ করছি না? এই যে জ্ঞান আহরণ করছি, এই আহরিত জ্ঞানকে আমি দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা শেষ। এবার আহরিত জ্ঞানকে আমাদের কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আহরিত জ্ঞানকে কি করতে হবে অ্যাকচুয়ালি? সংরক্ষণ করতে হবে। তারপর আমি তো অনেক কিছু জেনে ফেলছি।
অনেক কিছু আমি জেনে ফেলছি, ধরো ধরো লিখে বলতেছি, অনেক কিছু আমি জেনে ফেলছি, দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করছি, দল উপদল সম্পর্কে কি করছি, জ্ঞান আহরণ করছি, আহরিত জ্ঞানকে কি করছি, সংরক্ষণ করছি। তাইলে আমি ধরো 20 পৃষ্ঠা পড়ছি, বা 20 পৃষ্ঠা না, ধরো 200 পৃষ্ঠা পড়ছি, 200 পৃষ্ঠা পড়ে আমি কি করছি, একটা জ্ঞান আহরণ করছি। জ্ঞান আহরণ করার পর স্বাভাবিক আমি যেরকম 200 পৃষ্ঠা পড়ছি, অন্য মানুষ 200 পৃষ্ঠা পড়বে না। আমার 200 পৃষ্ঠাটাকে সংক্ষিপ্তভাবে কি করতে হবে, উপস্থাপন করতে হবে সবার সামনে। অর্থাৎ পূর্ণাঙ্গ আমি যে জ্ঞানটা পাইছি এটাকে কি করতে হবে, সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যের মধ্যে এটাও পড়ে। ঠিক আছে, তাহলে পূর্ণাঙ্গ জ্ঞানকে কি করতে হবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। এগুলোই কি শ্রেণীবিন্যাসের অ্যাকচুয়ালি উদ্দেশ্য। তারপর প্রতিটি জীবের বৈজ্ঞানিক একটা নাম থাকতে হবে, প্রতিটি জীবের অনন্য বৈজ্ঞানিক নাম, প্রতিটি জীবের অনন্য বৈজ্ঞানিক নাম দেওয়াটাও কি অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। যেমন প্রত্যেকটা জীব, ধরো বলি না যে ব্যাঙ অনেক রকম, কি কোলা ব্যাঙ, অমুক ব্যাঙ তমুক ব্যাঙ, তো প্রত্যেকটা ব্যাঙের একটা একটা কি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য, সরি আলাদা আলাদা নাম আছে, বৈজ্ঞানিক নাম। এই যে কোলা ব্যাঙ, অমুক ব্যাঙ তমুক ব্যাঙ, এগুলো না, ইউনিক বৈজ্ঞানিক নাম আছে, দ্বিপদ, দুইটা পদ বিশিষ্ট। ঠিক আছে, তো এই যে বৈজ্ঞানিক নামগুলো দেয়া, এটাও কিন্তু কি শ্রেণীবিন্যাসের একটা উদ্দেশ্য। তারপরে হচ্ছে জীবজগতের কল্যাণে, জীবজগতের কল্যাণে বা মানবের কল্যাণে, জীবজগৎ না, মানবের কল্যাণে, তবে কি মানবের কল্যাণে, মানব জগতের, মানব জগতের কল্যাণে, মানব জগতের কল্যাণে যে জীবগুলো আছে, মানব জগতের কল্যাণে জীব শনাক্ত করে তা সংরক্ষণ করা। তাহলে কি আমাদের জীবজগতের যে জীবগুলা মানব জগৎ, জীবজগৎ অথবা প্রাকৃতিক পরিবেশের জন্য কোনো না কোনোভাবে উপকারী, ওদেরকে আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণটা করার জন্যই অ্যাকচুয়ালি কি শ্রেণীবিন্যাসটা আবিষ্কার। বুঝছো? তাহলে এই 5টা টপিক মনে রাখলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ক্লিয়ার। এটা তোমাদের কোথায় আসতে পারে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি একদম। এটা তোমাদের খতে বা গতে আসতে পারে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? প্রথমত আসো, দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। এভাবে মনে রাখো, মুখস্থ না করে এভাবে মনে রাখো, দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আহরণ করছি, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। এই যে জ্ঞানটা আহরণ করছে এটাকে সংরক্ষণ করতে হবে, নাইলে এটা 100 বছর পর আমাকে কেউ মনে রাখবে না। আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তারপর পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রত্যেকটা জীবের অনন্য বৈজ্ঞানিক নাম দেয়া। এরপর লাস্টে হচ্ছে কি মানব জগৎ এবং জীব জগতের কল্যাণে যে জীবগুলা উপকারী তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা। তো এই 5টা কাজ করাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, আরো অনেক আছে বাট আমাদের বই অনুসারে এই 5টা কাজ করাই হচ্ছে কি অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আচ্ছা এখন আসি, আমরা একটু আগে একটা জিনিস পড়ছি যে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2 ভাগে ভাগ করছে। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2 ভাগে ভাগ করছে। কাকে? জীবজগৎকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি উদ্ভিদ, একটা হচ্ছে কি প্রাণী। সো ক্যারোলাস লিনিয়াস প্রথমে কি করছিল, জীবকে অথবা জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে কি উদ্ভিদ জগৎ, বা একটা হচ্ছে এবং একটা হচ্ছে কি প্রাণী জগৎ। ঠিক আছে, তারপরে হচ্ছে এরপর আসছে কি হুইটেকার, হুইটেকার আসছে। হুইটেকার হঠাৎ করে এসে কি করলো, হুইটেকার হঠাৎ করে এসে কি করছে, হুইটেকার হঠাৎ করে এসে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করে ফেলছে, যেটা আমরা একটু পরে পড়বো। হুইটেকার একটু পরে এসে কি করছে, জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করে ফেলছে। সেটা হচ্ছে কি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, আর হচ্ছে কি অ্যানিমেলিয়া। 5টা পার্ট অ্যাকচুয়ালি কি করে ফেলছে উনি, ভাগ করে ফেলছে। এখন কথা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস 2টা ভাগ করছে, এই 2টা ভাগ করতে ওনার কষ্ট হয়েছে। হুইটেকার এসে কিসের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি 5টা ভাগ করে ফেলছে, 2টাকে 5টা কিভাবে বানাই ফেলছে, উনি কিছু জিনিসের উপর বেস করে অ্যাকচুয়ালি 5টা ভাগে ভাগ করছে। ঠিক আছে, যার মধ্যে প্রথমে ছিল কি ডিএনএ আরএনএ। উনি জীবের ডিএনএ আরএনএ কি করছিল, বিশ্লেষণ করে তারপর কি করছিল, এই যে 5টা ভাগ এগুলো করছিল, শুধু ডিএনএ আরএনএ না। এরপর হচ্ছে জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্য সংখ্যা, বৈশিষ্ট্য সংখ্যা, তারপর আরেকটা কি আছে,
বৈশিষ্ট্য সংখ্যা, দেন হচ্ছে কি খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস এই তিনটা জিনিস এবং আরো তথ্য উপাত্ত, বাট আমাদের বই অনুসারে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে হুইটেকার কি করছিল, জীবজগৎকে পাঁচটা ভাগে ভাগ করে ফেলছে। কিরকম, ধরো বলা হচ্ছে সবগুলা আদিকোষীকে উনি কোথায় রাখছে, মনের রাজ্যে রাখছে। সবগুলা বহুকোষীকে উনি কোথায় রাখছে, বাকি চারটা রাজ্যে রাখছে। এই যে কোষের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি উনি কি করছিল, পাঁচটা রাজ্যে ভাগ করছিল। তাইলে ক্যারোলাস লিনিয়াস কি করছে, জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, উদ্ভিদ আর প্রাণী। এবং হুইটেকার সেই জিনিসটাকে, সেই দুইটা পার্টকে পাঁচটা ভাগ বানাইছে কিসের উপর বেস করে, ডিএনএ আরএনএ এর প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য সংখ্যা, খাদ্যাভ্যাস। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে উনি জীবজগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করে ফেলছে। ঠিক আছে, তারপর আসি পাঁচটা ভাগে বা পাঁচটা রাজ্যে ভাগ করে ফেলছে। এরপর আসছে আরেকজন, এবার আসছে আরেকজন, উনি কি বলছে, ওনার নাম হচ্ছে মার্গিউলিস। মার্গিউলিস উনি আবার এসে কি করলো, জীবজগৎকে দুইটা পার্টে ভাগ করে ফেললো। জীবজগৎকে কি করছে, দুইটা পার্টে ভাগ করে ফেলছে। ঠিক আছে, জীবজগৎকে দুইটা পার্টে ভাগ করে ফেলছে। প্রথমটাকে নাম দিছে উনি সুপার কিংডম ওয়ান, সুপার কিংডম ওয়ান। আরেকটা হচ্ছে কি সুপার কিংডম টু, সুপার কিংডম টু। তো এখন কথা হচ্ছে উনি সুপার কিংডম ওয়ানে কাকে রাখছে, সুপার কিংডম ওয়ানে মনেরাকে রাখছে। আর সুপার কিংডম টু তে রাখছে হচ্ছে কাকে, এই যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলোকে উনি কোথায় রাখছে, সুপার কিংডম টু তে রাখছে। তাহলে প্রথম থেকে আমরা যদি আসি, ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে দুইটা পার্টে ভাগ করছিল, খুবই বেসিক পার্টে ভাগ করছিল। একটা হচ্ছে কি উদ্ভিদ এবং একটা হচ্ছে কি প্রাণী। তারপর হুইটেকার আসছে, হুইটেকার এসে ডিএনএ আরএনএ এর প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য ও সংখ্যা এবং খাদ্যাভ্যাস, এই তিনটা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে উনি জীবজগৎকে পাঁচটা ভাগে ভাগ করছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তারপর আসছে কে, মার্গুলিস। মার্গুলিস এসে জীবজগৎকে দুইটা কিংডমে ভাগ করছে, একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান, একটা হচ্ছে কি সুপার কিংডম টু। এই সুপার কিংডমের আওতায় উনি হুইটেকারের করা পাঁচটা ভাগকে রাখছে। যেমন সুপার কিংডম ওয়ান এর আওতায় উনি রাখছে হচ্ছে শুধুমাত্র মনে রাখে, সুপার কিংডম টু এর আওতায় উনি রাখছে কি প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়াকে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই জিনিসগুলো তোমরা তুলে নাও আগে, এই জিনিসগুলো তুলে নাও। আচ্ছা এবার আসি, এবার আমরা পড়বো কি সুপার কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আচ্ছা সুপার কিংডম ওয়ান আমি একটু আগে বলছি, সুপার কিংডম ওয়ান হচ্ছে কি অ্যাকচুয়ালি আদিকোষ বিশিষ্ট প্রাণীগুলা। সুপার কিংডম ওয়ান, সুপার কিংডম ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আদিকোষ বিশিষ্ট প্রাণী। আদিকোষ বিশিষ্ট প্রাণী না, আদিকোষ বিশিষ্ট জীব। যেহেতু সম্পূর্ণ জীব জগৎকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, সেই জন্য কি হবে, আদিকোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব, এককোষী আণুবীক্ষণিক জীব। তাহলে সুপার কিংডম ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আদিকোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীবগুলোকে উনি কোথায় রাখছে, মার্গুলিস সুপার কিংডম ওয়ানে রাখছে। ঠিক আছে, এবং এই যে আদিকোষ বিশিষ্ট প্রাণীগুলোকে বলা হয় প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা। এখন কথা হচ্ছে আদিকোষ বিশিষ্ট মানে কি, আদিকোষ মানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত না, যেসব জীবের নিউক্লিয়াস সুগঠিত না তাদেরকে বলা হয় হচ্ছে আদিকোষ বিশিষ্ট প্রাণী। যেসব কিসের জীবের নিউক্লিয়াস সুগঠিত না তাদেরকে বলা হয় হচ্ছে আদিকোষ বিশিষ্ট প্রাণী। আদিকোষ বিশিষ্ট প্রাণীকে ইংলিশে প্রোক্যারিওটা বলে। সো এই যে আদিকোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীবগুলাকে মার্গুলিস কোথায় রাখছিলেন, সুপার কিংডম ওয়ানে রাখছিলেন। আর সুপার কিংডম ওয়ানের আওতায় কি পড়ে আমরা জানি, মনেরা। তো এখন আমরা পড়বো হচ্ছে মনেরার কিছু বৈশিষ্ট্য। মনেরার প্রথম একটা বৈশিষ্ট্যতে আসি, মনেরা এককোষী। অবশ্যই যেহেতু সুপার কিংডম ওয়ানের আওতায় আছে, মনেরাকে অবশ্যই কি হইতে হবে, এককোষী হইতে হবে। তারপর কি হতে পারে, ফিলামেন্টাস। ফিলামেন্টাস এই কথাটা মানে অ্যাকচুয়ালি কি, এই কথাটা মানে অ্যাকচুয়ালি কি, একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত থাকা। একটির পর একটি কোষ কিভাবে যুক্ত থাকতে হবে, লম্বালম্বি যুক্ত থাকতে হবে। একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত থাকে অ্যাকচুয়ালি কি বলে, ফিলামেন্টাস বলে। ঠিক আছে, এবং একটির পর একটি কোষ লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে, এবং এই যে সবগুলো ফিলামেন্টকে একসাথে মিলে কি বলা হয়, ফিলামেন্টাস বলা হয়। ফিলামেন্টাস কাকে বলা আসলে আশা করি পারবা, যে একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এবং অনেকগুলো ফিলামেন্টকে একসাথে কি বলে, ফিলামেন্টাস বলে। সো ফিলামেন্ট মানে অ্যাকচুয়ালি কি, এই যে একটার পর একটা কোষ লম্বালম্বি ভাবে ধরো যুক্ত হচ্ছে,
এই যে লম্বালম্বি ভাবে ধরে যুক্ত হচ্ছে, এটাকে আমরা কি বলবো? ফিলামেন্টাস বলবো। তারপর মনে আবার কলোনিয়াল, কলোনিয়াল, কলোনিয়াল মানে অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, কলোনিয়াল মানে হচ্ছে কি, যারা যেসব প্রাণীগুলো অ্যাকচুয়ালি কিভাবে বাস করে, সামাজিকভাবে বাস করে বা কয়েকটা অন্য প্রাণীর সাথে মিলেমিশে বাস করে। যেমন আমরা পরিবারের কথা যদি ধরি, পরিবার বা সমাজ, আমরা অনেকগুলা মানুষ এক জায়গায় একসাথে বাস করতে পারি। মানুষ, তার মানে মানুষও হচ্ছে কি কলোনিয়াল। তো যারাই একসাথে বাস করে তারাই হচ্ছে কি অ্যাকচুয়ালি কলোনিয়াল। আচ্ছা, এখন এরপরে আসি, কোষে ক্রোমাটিন বস্তু আছে। কোষে কি থাকে? ক্রোমাটিন বস্তু আছে। সো নিউক্লিয়াস যখন আমরা পড়াবো কোথায়, চ্যাপ্টার 2 তে, তখন ক্রোমাটিন বস্তু কি এটা জিনিসটা বুঝবা। তো কোষে ক্রোমাটিন বস্তু আছে, কি নেই? নিউক্লিওলাস, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে কি, নিউক্লিয়াসের পর্দাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর নিউক্লিয়াস মানে হচ্ছে কি, নিউক্লিয়ার মাঝখানে, নিউক্লিয়াসের মাঝখানে যেটা কি থাকে, একটা গাঢ় দানা থাকে, সেটাকে আমরা বলি কি নিউক্লিয়াস। সো নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কি থাকে? শুধু ক্রোমাটিন বস্তু থাকে। ঠিক আছে, ক্রোমাটিন বস্তু থাকে। তারপর একটা জিনিস থাকে, দ্যাট ইজ রাইবোজোম। রাইবোজোম কি? একটা কোষীয় অঙ্গাণু। রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে, পাশে এদিকে দিই, শুধু। আচ্ছা, রাইবোজোম কি? একটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু এরকম কি আছে, মানে একটা কোষে কি কি অঙ্গাণু থাকতে পারে, চ্যাপ্টার 2 তে পড়বো এগুলো। এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, গলগি বডি থাকে। তো যে কোনো কোষেই কিন্তু এই জিনিসগুলো থাকে। তবে তবে সুপার কিংডম 1 এর আওতায় যারা মনেরা, কি মনের রাজ্যভুক্ত প্রাণী আছে, ওরা কি না, ওদের শরীরে অন্যান্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধু কি থাকে, রাইবোজোম থাকে। ঠিক আছে, এরপর ওদের বিভাজন কিভাবে হয় বা ওরা বংশবৃদ্ধি কিভাবে করে? ওরা বংশবৃদ্ধি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। অ্যামাইটোসিস এই জিনিসটা পড়বো আমরা চ্যাপ্টার 3 তে। অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিওসিস কি। তো অ্যামাইটোসিসটা আমি খুব শর্ট ভাবে বলে রাখি। অ্যামাইটোসিস মানে একটা কোষ আছে, একটা কোষ দুইটা পার্টে ভেঙে যায়, দুইটা পার্টে ভেঙে দুইটা কি হয়ে যায়, নতুন কোষ হয়ে যায়। ফলে এটা, এটা একটা কোষ, এই একটা কোষ থেকে দুইটা কোষ উদ্ভাবনের মাধ্যমে এটা কি, দুইটাই নতুন নতুন প্রাণী হিসাবে বাঁচতে থাকে। সো ওদের বংশবিস্তারটা কিভাবে হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ কিভাবে হয়, খাদ্য গ্রহণ হয় হচ্ছে শোষণ পদ্ধতিতে। খাদ্য গ্রহণ হয় হচ্ছে কিসে, শোষণ পদ্ধতিতে। অর্থাৎ যেটাকে বলে হচ্ছে, কিরকম বলবো, ওই অ্যাস্ট্রোতে আমরা যেভাবে খাই, টান দিয়ে শুষে নেয়া, অথবা যোগ আমাদের শরীরে বসলে যেভাবে রক্ত শুষে নিয়ে ফেলে, এটাই হচ্ছে কি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ। তো ওরা কিভাবে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তো উদাহরণ যদি আমি দিতে চাই, উদাহরণ কি হতে পারে, এক্সাম্পল, এক্সাম্পল মনে রাখা মাস্ট। এক্সাম্পল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, দেন হচ্ছে ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল, দেন হচ্ছে কি ব্যাকটেরিয়া। সো এতটুকুই হচ্ছে আমাদের মনে রাখা। সো এখন আমরা যেগুলো পড়াচ্ছি সুপার কিংডম 1 2, এগুলো গ ঘতে আসে। সুপার কিংডম 1 2 এগুলো কোথায় আসে, গ ঘতে আসে। আচ্ছা, এবার আসি, আশা করি মনে রাখা শেষ। এবার সুপার কিংডম 2। আচ্ছা, এবার সুপার কিংডম আমরা কি পড়তেছি, 2 পড়তেছি। সুপার কিংডম 2 তে অ্যাকচুয়ালি কি থাকে, সুপার কিংডম 2 তে থাকে হচ্ছে প্রকৃত কোষী উদ্ভিদ। প্রকৃত কোষ, সরি উদ্ভিদ না, প্রকৃত কোষ বিশিষ্ট বহুকোষী, প্রকৃত কোষ বিশিষ্ট বহুকোষী জীব। প্রকৃত কোষ বিশিষ্ট বহুকোষী জীব। এখন কথা হচ্ছে প্রকৃত কোষ মানে হচ্ছে কি, যাদের, যেসব জীবের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে বলা হচ্ছে কি প্রকৃত কোষ বিশিষ্ট জীব। আর এই যে প্রকৃত কোষ বিশিষ্ট জীবকে ইংলিশে বলা হয় ইউক্যারিওটা। ইউক্যারিওটা, ইউক্যারিওটা। ঠিক আছে, সো ইউক্যারিওটার আন্ডার অ্যাকচুয়ালি কারা পড়ে, বা সুপার কিংডম 2 এর আওতায় অ্যাকচুয়ালি কারা পড়ে? সুপার কিংডম 2 এর আওতায় 5, সরি 4টা রাজ্য পড়ে। দ্যাট ইজ মনেরা, সরি মনেরা না, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, আর হচ্ছে কি অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। ঠিক আছে, সো এবার আসি প্রোটিস্টা নিয়ে। প্রোটিস্টা, প্রোটিস্টার যদি আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করি, প্রোটিস্টা, সো প্রোটিস্টার প্রথম বৈশিষ্ট্য আমাদের যেটা আসবে, সেটা হচ্ছে কি ওরা এককোষী বা বহুকোষী। প্রোটিস্টা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। যদি শুধু এককোষী হতো তাহলে ওদেরকে কোথায় রাখা হইতো, সুপার কিংডম 1 এ রাখা হইতো। বাট ওরা বহুকোষীয় হইতে পারে, সো দ্যাট মিন্স ওদেরকে কোথায় রাখতে হয়েছে, ইউক্যারিওটাতে রাখতে হয়েছে বা সুপার কিংডম 2 তে রাখতে হয়েছে। তাহলে ওরা এককোষী বা বহুকোষী, ওরা
এদের মধ্যে ওদের সবগুলাতে একটা একটা বা আছে। ওরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, মানে ওরা একও থাকতে পারে, অনেকগুলা জীব একসাথেও থাকতে পারে। সো ওরা হচ্ছে কি একক বা কলোনিয়াস। আবার হচ্ছে কি ওরা ফিলামেন্টাস, ফিলামেন্টাস, ঠিক আছে। ফিলামেন্টাস মানে কি বললাম, ওই যে একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়, যাদেরকে কি বলে ফিলামেন্টাস বলে, অনেকগুলো সরি ফিলামেন্ট বলে, ফিলামেন্ট যুক্ত হয়ে কি গঠন করে, ফিলামেন্টাস গঠন করে। এরপর আরেকটা জিনিস আমরা বলে ফেলছি, নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত মানে কি, একটা নিউক্লিয়াসে কি কি পার্ট থাকে আমি এক্সপ্লেন করে দিই। একটা নিউক্লিয়াসে কিছু পার্ট থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। সো এই জিনিসগুলা, প্রত্যেকটা জিনিস যে নিউক্লিয়াসে উপস্থিত থাকবে তাদেরকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। আর এই জিনিসগুলার একটা এলিমেন্টও যদি অথবা একটা জিনিসও যদি নিউক্লিয়াস থেকে উপস্থিত থাকে তাদেরকে আমরা বলি কি, আদি নিউক্লিয়াস। ঠিক আছে। সো প্রকৃত নিউক্লিয়াস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, যাদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এই ৪টা ৫টা পার্ট যে নিউক্লিয়াসে থাকে ওরাই হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস। দ্যাট মিন্স ওরা সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস মানে কি, সকল নিউক্লিয় বস্তু প্রোটিস্টাতে থাকে, সকল নিউক্লিয় বস্তু থাকে। নিউক্লিয় বস্তু দ্যাট মিন্স কি, নিউক্লিয় বস্তু বলতে এখানে কি আসে, নিউক্লিয়ার মেমব্রেন আসে, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র আসে, ক্রোমাটিন তন্তু আসে, নিউক্লিওলাস থাকে। সো সকল নিউক্লিয় বস্তু থাকে, এটাও কি একটা প্রোটিস্টার বৈশিষ্ট্য। এরপর ক্রোমাটিন বস্তুতে, নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমাটিন বস্তু থাকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে, ডিএনএ আরএনএ থাকে। এরপর আরেকটা জিনিস, আমরা মনোরাতে কি পড়ছিলাম, যে মনোরাতে শুধু কি থাকে, রাইবোজোম থাকে, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কিন্তু প্রোটিস্টাতে কি থাকে, সকল কোষীয় অঙ্গাণু থাকে, সকল কোষীয় অঙ্গাণু, সকল কোষীয় অঙ্গাণু থাকে। তারপর খাদ্য গ্রহণ ওরা কিভাবে করে, খাদ্য গ্রহণ হয়তো শোষণ পদ্ধতিতে করে, নাইলে ফটোসিনথেটিক পদ্ধতিতে করে। ফটো সিনথেটিক পদ্ধতিতে ওরা কি করে, খাদ্য গ্রহণ করে, অথবা গ্রহণ পদ্ধতিতেও কি করে, খাদ্য গ্রহণ করে, গ্রহণ পদ্ধতিতেও কি করে, খাদ্য গ্রহণ করে। তো শোষণ মানে অ্যাকচুয়ালি কি, শুষে নেওয়া, যেটা বললাম। ফটোসিনথেসিস মানে হচ্ছে কি, সালোক সংশ্লেষণ, বা নরমালি কি করে, খাবার গ্রহণ করে। তো ওদের খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা হচ্ছে কি, 3টা মাধ্যমে সম্পন্ন হয়। এরপর মাইটোসিস, কোষ বিভাজন, একটা সবচেয়ে মজার জিনিস। মাইটোসিস, সরি মাইটোসিস বলতেছি, প্রোটিস্টাতে জনন দুইভাবে হয়, জনন দুইভাবে হয়, একটা হচ্ছে যৌন, একটা হচ্ছে কি অযৌন। এই যে যেটা অযৌন জনন, সেটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ায় হবে। অযৌন জনন সেটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ায় হবে। এবং এই যে যৌন জনন যেটা আছে, যৌন জননটা কিভাবে হবে, কনজুগেশনের মাধ্যমে হবে, কনজুগেশন। এখন কথা হচ্ছে, এই যে কনজুগেশন কথাটা আমি বললাম, এই জিনিসটা কয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, কয়ের জন্য ইম্পর্টেন্ট। সো কনজুগেশন মানে হচ্ছে কি, কনজুগেশন মানে হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন, জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত মিল সম্পন্ন, মিল সম্পন্ন গ্যামিটের মিলনকে কি বলে, কনজুগেশন বলে। মিল সম্পন্ন গ্যামিটের মিলন, এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি কি, এই যে যৌন জননে কি লাগে, শুক্রাণু লাগে, ডিম্বাণু লাগে। সো এই যে কনজুগেশন যেটা প্রক্রিয়া আছে, এখানের মধ্যে শুক্রাণু ডিম্বাণু জৈবনিকভাবে ভিন্ন মানে কি, একটা পুরুষ, একটা হচ্ছে কি স্ত্রী। দ্যাট মিন্স কি, শুক্রাণু হচ্ছে কি, কি জানি বলে, পুরুষ, কি বলা যায় এটাকে, পুরুষ জনন কোষ, হ্যাঁ সরি, শুক্রাণু হচ্ছে পুরুষ জনন কোষ এবং ডিম্বাণু হচ্ছে কি স্ত্রী জনন কোষ। সো ওরা কি জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। যেমন শুক্রাণু ডিম্বাণু কিন্তু সেম না। মানব দেহের কথা যদি বলি, শুক্রাণু দেখতে অনেকটা কিসের মতো, ল্যাজ বিশিষ্ট। আর ডিম্বাণু দেখতে কিসের মতো, ডিম্বাণু দেখতে হচ্ছে আহ, কিসের মতো জানি, ডিম্বাণু দেখতে মনে করতেছে না, ডিম্বাণু সরি এগের মতো। ডিম্বাণু হচ্ছে কিসের মতো, এগের মতো, যেটা দেখতে এরকম। ঠিক আছে, ডিম্বাণু হচ্ছে কি এক বা ডিমের মতো। ঠিক আছে, আর শুক্রাণু দেখতে এরকম। তার মানে ওরা গঠনগতভাবে মানব দেহের যদি জনন গ্যামিট গুলো বলি, মানব দেহের জনন কোষগুলা গঠনগতভাবে ভিন্ন। কিন্তু প্রোটিস্টার ক্ষেত্রে যে জনন কোষ বা গ্যামিট গুলো আছে সেগুলো গঠনগতভাবে কি একই। যেমন ওদের গ্যামিট দুইটা, স্ত্রী গ্যামিট হোক পুরুষ গ্যামিট হোক, দুইটাই ধরো এরকম, বুঝা গেছে। ওদের গ্যামিট গুলো কি হয়, সেম হয়। প্রোটিস্টা বুঝছি। এখন প্রোটিস্টা মনে রাখার জন্য স্বাভাবিক আমরা 5টা পড়বো, 5টা মনে রাখা খুবই টাফ। সো
আমাদের মনে রাখতে হবে কিভাবে, প্রোটিস্টাটা একটু ডিফারেন্ট ভাবে আমরা মনে রাখতে পারি। প্রোটিস্টা ডিফারেন্ট কি, প্রোটিস্টাতে শুধু কি আছে, বা আছে, এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল। ফিলামেন্টাস থাকে সকল নিউক্লিয় বস্তু থেকে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে, সকল কোষীয় অঙ্গাণু থাকে। তারপরে খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক বা গ্রহণ, জনন অযৌন বা যৌন। অযৌন মানে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়াটা আমরা চ্যাপ্টার 3 তে পড়বো। আর যৌন জনন মানে হচ্ছে কি কনজুগেশন, যেটা কোথায় আসে, কতে আসে। কনজুগেশন মানে হচ্ছে কি জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে মিল সম্পন্ন গ্যামেটের মিলনকে অ্যাকচুয়ালি কি বলে, কনজুগেশন বলে। আশা করি বোঝাতে পারছি। এবার আমরা আসি, প্রোটিস্টা শেষ, মনে রাখ প্রোটিস্টা আমাদের শেষ। এবার আমরা বলবো ফানজাই। ফানজাই, ফানজাই আমরা সবাই দেখি চোখে। ফানজাই, ফানজাই হচ্ছে কি, স্থলজ হতে পারে, মৃতজীবী হতে পারে। ও সরি, প্রোটিস্টার আমাদের এক্সাম্পল দেওয়া হয়নি। প্রোটিস্টার এক্সাম্পল, প্রোটিস্টার এক্সাম্পল, প্রোটিস্টার এক্সাম্পল কি, প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে অ্যামিবা প্যারামেসিয়াম। অ্যামিবা প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী শৈবাল, এককোষী বা বহুকোষী শৈবাল। ঠিক আছে, সো প্রোটিস্টার বৈশিষ্ট্য হচ্ছে কি অ্যামিবা প্যারামেসিয়াম বা হচ্ছে কি এককোষী বা বহুকোষী শৈবাল। এখন আসি ফানজাই। ফানজাই কি, এখন ধরো তুমি প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই চারটার একটা বৈশিষ্ট্য পরীক্ষাতে মনে নেই, হতে পারে, বাট তোমার একটা জিনিস মনে আছে, দ্যাট ইজ এই চারটা রাজ্য সুপার কিংডম 2 এর আওতাভুক্ত। তো সুপার কিংডম 2 এর আওতাভুক্ত মানে কি হবে, অবশ্যই বহুকোষী হবে, অবশ্যই নিউক্লিয়াস সুগঠিত হবে। দুটো বৈশিষ্ট্য তো পেয়ে গেছো। এখন যখন নিউক্লিয়াস সুগঠিত বলবা, তুমি এটা বলে দিতে পারবা যে নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে। দ্যাট মিন্স 3-4টা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছে। এরপর যেহেতু সুগঠিত নিউক্লিয়াস, দ্যাট মিন্স নিউক্লিয়াসে কি থাকবে, ডিএনএ আরএনএ থাকবে। সো এই জিনিসগুলো তুমি কি করে দিতে পারবা, এক্সপ্লেইন করে দিতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি কি করে দিতে পারবা, এক্সপ্লেইন করে দিতে পারবা। অর্থাৎ তুমি যদি বৈশিষ্ট্যগুলো ভুল হয়ে যাও, অন্তত কিছু একটা লিখে আসতে পারবা। বুঝে গেছে? আচ্ছা, এবার যেটা বলতেছিলাম, ফানজাই স্থলজ হতে পারে, মৃতজীবী হতে পারে, অথবা কি হতে পারে, পরজীবী হতে পারে। স্থলজ হতে পারে, মৃতজীবী হতে পারে, অথবা কি হতে পারে, পরজীবী হতে পারে। দেহ, দেহ হয়তো বা এককোষী হয়, হয়তো বা এককোষী হয়, অথবা মাইসেলিয়াম হয়। মাইসেলিয়াম মানে জিনিসটা কি, এই জিনিসটা কোথায় আসতে পারে, এটাও কয়ের জন্য ইম্পর্টেন্ট। মাইসেলিয়াম, মাইসেলিয়াম কিসের জন্য ইম্পর্টেন্ট, কয়ের জন্য ইম্পর্টেন্ট। সো মাইসেলিয়াম মানে হচ্ছে কি, মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ, সরু সুতার মতো অংশ দিয়ে কি গঠিত, ফানজাই পর্বে প্রাণীদের দেহ গঠিত, ফানজাই পর্বে জীবের দেহ গঠিত। তারপর নিউক্লিয়াস সুগঠিত, এটা আমাদের লেখা দরকার, নিউক্লিয়াস সুগঠিত আমরা জানি। এরপর সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে কি, এখানে তুমি কয় স্টার দিতে পারো, এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন নির্মিত। ঠিক আছে, আচ্ছা এবার আসি কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কাইটিন হচ্ছে কি একটা জড় শক্ত পদার্থ, অনেক জীবের কোষ প্রাচীরে কি থাকে, কাইটিন থাকে। ঠিক আছে, এরপর খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ ওরা কিভাবে করে, খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে। এরপর জনন কিভাবে করে, জনন করে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। সো হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, মাইটোসিস কি, মিওসিস কি, অ্যামাইটোসিস কি, এই জিনিসগুলো আমরা বলবো চ্যাপ্টার 3 তে। বাট আপাতত মনে রাখো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, আপাতত মুখস্থ করো। হ্যাপ্লয়েড যখন বুঝবা তখন হচ্ছে কি আমরা জিনিসগুলা তোমার থেকে বুঝতে ইজি হবে। ঠিক আছে, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি করে, বংশবৃদ্ধি করে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে, ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, এটার এক্সাম্পল কি হইতে পারে, এক্সাম্পল কি হইতে পারে, ফানজাইয়ের এক্সাম্পল, ফানজাইয়ের এক্সাম্পল হয় হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, পেনিসিলিয়াম আর হচ্ছে কি মাশরুম। এখন আমাদের গন্ডগোলটা লাগে কোথায়, পেনিসিলিয়াম আর ফানজাইয়ের, সরি প্রোটিস্টার উদাহরণ প্যারামেসিয়ামে, পেনিসিলিয়ামকে প্যারামেসিয়াম মনে হয়, প্যারামেসিয়ামকে পেনিসিলিয়াম মনে হয়। সো মনে রাখতে হবে প্যারামেসিয়াম হচ্ছে কি প্রোটিস্টা, পেনিসিলিয়াম হচ্ছে কি ফানজাই। এভাবে মনে রাখতে পারো। এই যে সি, এটা কিসের সাথে মিলে, জি, ফানজি, এভাবে বলতে পারো ফানজি। তো পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এভাবে মনে রাখতে পারো। তাহলে পেনিসিলিয়াম হচ্ছে কিসে, ফানজাইয়ের। ঠিক আছে, আচ্ছা এবার আসি প্লান্টি। প্লান্টি মানে, প্লান্টি
কথাটা দেখতে কিসের মতো বা শুনতে কিসের মতো? প্লান্টের মতো না? প্লান্ট মানে হচ্ছে কি উদ্ভিদ না? তাইলে রাজ্য 4-এ যা যা আছে, রাজ্য 4-এ যা যা আছে, অর্থাৎ প্লান্টটিতে যা যা আছে সবগুলোই হচ্ছে কি উদ্ভিদ। প্লান্টটিতে যারাই আছে সব হচ্ছে কি উদ্ভিদ। আচ্ছা, এখন ওদের বৈশিষ্ট্য কি কি? প্লান্টের প্লান্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, আমরা জানি, বা নিউক্লিয়াস সুগঠিত। ওরা হচ্ছে কি, প্লান্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওরা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। ওরা হচ্ছে কি সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, বা ওরা সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে বেঁচে থাকে। এরপর এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র থাকে। যেমন উন্নত টিস্যুতন্ত্র মানে কি, তোমরা কি জানো যে উদ্ভিদের টিস্যুতন্ত্র অনেক জটিল। যেমন এখানে অনেক ধরনের টিস্যু থাকে, কি জানি এগুলোকে বলে, মাথায় আসতেছে না। জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এরপর প্যারাকাইম না, জিনিসটা উড ফাইবার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সো অনেক ধরনের টিস্যু থাকে, অর্থাৎ ওদের টিস্যুতন্ত্রটা খুবই উন্নত এবং খুবই কি জটিল। সো প্লান্টের দেহে কি বিদ্যমান? উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ঠিক আছে। এরপর এদের বংশবিস্তার কিভাবে হয়? এদের বংশবিস্তার হয় হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয় ও ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। সরি, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তো এদের ভ্রূণ সৃষ্টি হয় কি হয়, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। তারপর হচ্ছে কি, উদ্ভিদ প্রধানত চিন্তা করো ওরা কি স্থলজ নাকি জলজ? প্রধানত স্থলজ। উদ্ভিদ প্রধানত কি স্থলজ, অর্থাৎ প্রধানত কোথায় থাকে? স্থলে থাকে। তবে জলজ আছে, তবে জলজ প্রজাতিও কি আছে, তবে জলজ আছে। আচ্ছা, এরপর এরপর আসবে কি ওদের জনন। ওদের জনন হয় যৌন জনন। ওদের জনন হয় কি যৌন জনন, যেটা হচ্ছে কি অ্যানাসোগাইমাস। অ্যানাসোগাইমাস এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি জিনিসটাও আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? অ্যানাসোগাইমাস কয়ের জন্য ইম্পর্টেন্ট? অ্যানাসোগাইমাস এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? কয়ের জন্য ইম্পর্টেন্ট। সো অ্যানাসোগাইমাস এই জিনিসটা মানে হচ্ছে কি মানুষও যে জনজনন করে সেটাও কি অ্যানাসোগাইমাস। কেন? আকার আকৃতি পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামিটের মিলনকে কি বলে? অ্যানাসোগাইমাস বলে, ঠিক আছে। আকার আকৃতি পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামিটের মিলন অথবা দুটি জনন কোষের মিলন। এই যে একটু আগে আমি দেখালাম, মানুষের ক্ষেত্রেও কি পুরুষের জনন কোষ এরকম, আর স্ত্রী জনন কোষ ডিমের মতো, ঠিক আছে। তো এই যে পুরুষ আর স্ত্রী জনন কোষের ক্ষেত্রে আকার আকৃতি ডিফারেন্ট পার্থক্য আছে। এরূপ দুইটা গ্যামিটের মাধ্যমে আমাদের মানব শরীরে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। তো এই যে আকার আকৃতি পার্থক্য বিশিষ্ট দুটি গ্যামিটের মিলনকে কি বলে? অ্যানাসোগাইমাস বলে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস বলা হয়, উদ্ভিদকে অথবা প্লান্টকে কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর্কিগোনিয়াম বলা হয়। কারণ আর্কিগোনিয়াম কাদেরকে বলে? যেসব জীবের শরীরে স্ত্রী জননাঙ্গ উপস্থিত থাকে। যেসব উদ্ভিদের শরীরে কি থাকে, সরি জীব না, স্ত্রী জননাঙ্গ, উদ্ভিদ যেসব উদ্ভিদের শরীরে স্ত্রী জননাঙ্গ উপস্থিত থাকে তাদেরকে কি বলে? আর্কিগোনিয়াম বলে। এই জিনিসটাও কিসের জন্য ইম্পর্টেন্ট? কয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, প্লান্টে শেষ আমাদের, এবার আমরা আসবো অ্যানিমেলিয়াতে। লাস্ট আমাদের সুপার কিংডম শেষ এখানেই, অ্যানিমেলিয়া। আচ্ছা, অ্যানিমেলিয়া যদি আমরা বলি তাহলে প্রথমে কি আসবে? বহুকোষী, এটা আমরা জানি। এরপরে হচ্ছে কি প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এটা আমরা জানি। এরপর সব থেকে মেইন জিনিস, অ্যানিমেলিয়া মানে হচ্ছে কারা? মানুষ, গরু, ছাগল, বাঘ, এগুলা। আচ্ছা, প্লান্টি মানে তো উদাহরণ তো দেওয়ার দরকার নেই, সবগুলা গাছে হচ্ছে কি প্লান্টি, ঠিক আছে। এরপর অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া উদাহরণ যদি আমরা করি, কোষে কোষে মানব কোষে কি থাকে না, মানুষ দিয়ে আমরা অ্যানিমেলিয়াটা কল্পনা করি, ঠিক আছে। মানব কোষে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না। কোষে কি থাকে না? কোষ প্রাচীর, প্লাস্টিড, তারপর হচ্ছে আরেকটা জিনিস থাকে না, কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর নেই। তাহলে কোষে কি থাকে না? কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর, এগুলো কি থাকে না? থাকে না। এবং প্লাস্টিড না থাকাতে, প্লাস্টিড না থাকাতে না থাকাতে অ্যানিমেলিয়াকে বলা হয় হেটারোট্রাফিক। এখন কথা হচ্ছে হেটারোট্রাফিক মানে হচ্ছে কি? হেটারোট্রাফিক এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি
পরভোজী, অর্থাৎ অন্য প্রাণী খেয়ে বা অন্য প্রাণীর উৎপাদিত খাদ্য খেয়ে বেঁচে থাকে। অন্য প্রাণী না, অন্য জীব, অন্য জীব খেয়ে বা অন্য জীবের তৈরিকৃত খাদ্য খেয়ে কি করা, জীবন ধারণ যারা করে ওদের কি বলা হয়, হেটেরোট্রফিক বলে। যেমন মানুষের কথা যদি চিন্তা করি, মানুষ আমরা কি খাই, গরু, ছাগল, মুরগি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা একটা জীব, একটা জীবকে আমরা খাচ্ছি। অথবা উদ্ভিদের খাদ্য, উদ্ভিদ যে খাদ্যটা প্রস্তুত করতেছে, এই যে শাক খাচ্ছি, সবজি খাচ্ছি, উদ্ভিদের তৈরি কোনো একটা কিছু খাচ্ছি বা অন্য একটা জীবের তৈরি কোনো কিছু খাচ্ছি, এই জন্য আমরা হচ্ছে কি হেটারোট্রফিক। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমাদের দেহে বা মানব দেহে যদি চিন্তা করি বা অ্যানিমেলিয়ার দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, জটিল টিস্যুতন্ত্র আছে। উদ্ভিদের টিস্যুতন্ত্র কি জটিল, অ্যানিমেলিয়ার টিস্যুতন্ত্র আরো জটিল। ঠিক আছে, অ্যানিমেলিয়ার টিস্যুতন্ত্র কি আরো জটিল। এবার বংশবৃদ্ধি কিভাবে হয়, জনন কিরকম হয়, প্রাণীদের যৌন জনন হয়, প্রাণীদের কি জনন হয়, যৌন জনন হয়। ঠিক আছে, এরপর এই জিনিসটা আরেকটা আছে, সেটা হচ্ছে আমি আপাতত মুখে বলে দিই, এই জিনিসটা আমরা মাইটোসিসের সময় পড়বো। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জনন কোষ থেকে পরিণত স্ত্রী এবং পুরুষ হ্যাপ্লয়েড গ্যামিট থেকে ডিপ্লয়েড প্রাণীর সৃষ্টি হয়। এই জিনিসটা মাথায় রাখো, পরিণত পুরুষ ও স্ত্রী হ্যাপ্লয়েড গ্যামিট থেকে পরিণত কি হয়, ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু করে লিখে রাখি, যৌন জনন যেখানে হচ্ছে কি পুরুষ জনন কোষ, পুরুষ জনন কোষ যেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড হয়, স্ত্রী জনন কোষ এটাও কি হ্যাপ্লয়েড হয়, দুইটা মিলে যে জাইগোট উৎপন্ন করে বা দুইটা জনন কোষের মিলনে যে জাইগোট উৎপন্ন হয় সেটা হয় কি ডিপ্লয়েড বা হচ্ছে কি ডিপ্লয়েড, বা এটাকে আমরা কি বলতে পারি, টু এন বলতে পারি। আশা করি আমি এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তারপরে জাইগোট অর্থাৎ ভ্রূণ যখন তৈরি হয় তখন সেখানে ভ্রূণীয় স্তর তৈরি হয়, ভ্রূণীয় স্তর তৈরি হয়। কেন ভ্রূণীয় স্তর তৈরি হবে কেন, এই যে স্ত্রী গর্ভে যে ভ্রূণগুলো থাকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য অ্যাকচুয়ালি কি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে, উদাহরণ কারা, সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কি অ্যানিমেলিয়া, কোনো উদ্ভিদ না, কোনো ছত্রাক না, কোনো কিছু না, প্রাণী। অ্যানিমেলিয়া মানে হচ্ছে কি প্রাণী। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন কথা হচ্ছে, এরপরে একটা আমাদের কি বলে না যে অতি কাবিল একটা ওইরকম। ঠিক আছে, 2004 সালে আসছিল উনি, 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে আসছিল। 2004 সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই জিনিসটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। 2004 সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানীর নাম টমাস ক্যাভলিয়ার স্মিথ, টমাস ক্যাভলিয়ার স্মিথ। আচ্ছা, এখন কথা হচ্ছে উনি কি করছে, একটু এক্সট্রা একটা কাজ করে ফেলছে, সেটা হচ্ছে প্রোটিস্টা আছে না, প্রোটিস্টা, প্রোটিস্টাকে উনি ভাঙছে। চিন্তা করো কি পরিমাণ বিরক্তিকর মানুষ। অলরেডি এতগুলো পড়া আমার নিজেরই টায়ার্ড লাগছে, তোমাদেরও টায়ার্ড লাগতেছে, উনি আবার এই প্রোটিস্টাকে ভাঙছে। প্রোটিস্টাকে ভেঙে উনি কি করছে, প্রোটোজোয়া করছে, আবার কি করছে ক্রোমিস্টা করছে। প্রোটোজোয়া আর হচ্ছে কি প্রোটোজোয়া আর হচ্ছে কি ক্রোমিস্টা, প্রোটোজোয়া ক্রোমিস্টা, এই দুইটা ভাগে ভাগ করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে রাখি উনি নাম দিছে ব্যাকটেরিয়া। দেখো কত উল্টাপাল্টা সব কাজ করছে। মনে রাখি উনি নাম দিছে কি, মনে রাখে নাম দিছে ব্যাকটেরিয়া রাজ্য। আমরা মনেরা রাজ্য পড়ছি না, এটা উনি নাম দিছে কি ব্যাকটেরিয়া রাজ্য। মনে রাখে নাম দিছে কি ব্যাকটেরিয়া রাজ্য। ঠিক আছে, এতটুকুই। অর্থাৎ উনি জীবজগৎকে টোটাল কয়টা রাজ্যে ভাগ করছে, 6টা রাজ্যতে। উনার ডিকশনারি অনুযায়ী বা উনার গবেষণা অনুযায়ী আমরা জীবজগতের রাজ্য পড়ছি কয়টা, 2টা সুপার কিংডমের নিচে আমাদের কিংডম বা রাজ্য হচ্ছে টোটাল 5টা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। টমাস কেভলিয়ার স্মিথ এসে কি করছে, জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করে ফেলছে, মনেরা, প্রোটোজোয়া, ক্রোমিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপর উনি মনেরাকে আবার ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে কি করছে, নামকরণ করছে। বুঝছি জিনিসগুলা, বুঝছি। আচ্ছা, এই জিনিসটা তুলে নাও, এই জিনিসটা তুলে নাও। আচ্ছা, এবার আসি। আচ্ছা, আমাদের শ্রেণীবিন্যাস করার জন্য কিছু ধাপ লাগে, 7টা ধাপ লাগে। 7টি ধাপ কিসের, শ্রেণীবিন্যাসের।
শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। প্রথম ধাপকে বলা হয় জগৎ বা রাজ্য। জগৎ বা হচ্ছে কি রাজ্য। তারপরে বলা হয় পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং হচ্ছে কি প্রজাতি। গণ এবং হচ্ছে কি প্রজাতি, অর্থাৎ এই জিনিসগুলো মানে কি, আশা করি তোমরা ক্লাস 8 এই জিনিসগুলো পড়ছো, যে একটা প্রাণী প্রথমে একটা জগতের আওতায় থাকে, তারপর আরো কিছু বৈশিষ্ট্য ভাগ করে ওকে একটা পর্বতে নেওয়া হয়, আরো কিছু বৈশিষ্ট্য ফিল্টার করে ওকে শ্রেণীতে, এরপরে বর্গতে। যেমন একদম ইজি ভাষায় বলি, কয়েকটা প্রজাতি মিলে একটা গণ, কয়েকটা গণ মিলে একটা গোত্র, কয়েকটা গোত্র মিলে একটা বর্গ, কয়েকটা বর্গ মিলে একটা শ্রেণী, কয়েকটা শ্রেণী মিলে একটা পর্ব, কয়েকটা পর্ব মিলে একটা জগৎ বা রাজ্য। এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে মানুষ, মানুষ এই কোনগুলোতে পারে, মানুষ কোন জগতে পারে, মানুষ কোন পর্বতে পারে, মানুষ কোন শ্রেণীতে পারে, মানুষ কোন বর্গতে পারে। প্রথমত 7টি ধাপ। এখন শ্রেণীবিন্যাস করবো কার? আমরা মজার একটা জিনিস করবো, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস করবো কার? মানুষের। আচ্ছা, প্রথমত আমরা জানি মানুষের রাজ্য কি বা জগৎ কি? অ্যানিমেলিয়া। মানুষের জগৎ বা রাজ্য কি? অ্যানিমেলিয়া। কেন? প্রথমত নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। তারপর হচ্ছে কি আমরা, বা মানুষ হচ্ছে কি বহুকোষী। তারপর হচ্ছে কি পরভোজী, ওই যে আগের বৈশিষ্ট্যগুলো, পরভোজী, জটিল টিস্যুতন্ত্র আছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, মানুষ যে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন অ্যানিমেলিয়া রাজ্য? কারণ মানুষের নিউক্লিয়াস সুগঠিত, বহুকোষী, পরভোজী, জটিল টিস্যুতন্ত্র। এখন এই সেম বৈশিষ্ট্যওয়ালা, সেম বৈশিষ্ট্যওয়ালা, ভালো করে বুঝো, সেম বৈশিষ্ট্যযুক্ত অ্যানিমেলিয়া রাজ্যে 7টা পর্ব আছে। 7টা পর্ব মিন্স 7টা বর্গের প্রাণীরই কি আছে, এরকম সেম বৈশিষ্ট্যগুলো আছে। টোটাল বলে কি জানি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথেস, সরি প্লাটিহেলমিনথেস না, আর্থ্রোপোডা, কর্ডাটা, তারপর হচ্ছে কি মলাস্কা, একাইনোডার্মাটা। ঠিক আছে? সো এই যে আমি যে পর্বগুলোর নাম বলছি, এগুলো আশা করি পড়ছো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। টোটাল 7টা পর্বের প্রাণী, অনেক প্রাণী, হিউজ পরিমাণ প্রাণী। টোটাল 7টা পর্বের প্রাণী। এই যে এই বৈশিষ্ট্যগুলো মানে, তো মানুষকে আমি আলাদা করবো কেমনে? আরো ডিপে যাইতে হবে মানুষকে আলাদা করতে। এবার আমরা পর্বতে আসবো। পর্ব, মানুষের পর্ব হচ্ছে কর্ডাটা। এই যে কর্ডাটা, কর্ডাটা কেন? কারণ মানুষের মেরুদণ্ড আছে। মানুষের কি আছে? মেরুদণ্ড আছে। ঠিক আছে? এই জন্য মানুষ হচ্ছে কি কর্ডাটা, মেরুদণ্ড না, আমরা এটাকে বলি হচ্ছে কি জানো, অ্যাকচুয়ালি নটোকর্ড। মানুষের যখন জন্ম হয় বা যে কোনো স্তন্যপায়ী প্রাণীর যখন জন্ম হয়, প্রাণীর কথা বলছি, প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, বারবার বলতেছি, ওদের প্রথমে জীবনের প্রাথমিক পর্যায়ে নটোকর্ড থাকে, যেটা পরবর্তীতে মেরুদণ্ডতে কনভার্ট হয়। তো মানুষেরও কি আছে? নটোকর্ড আছে। ঠিক আছে? নটোকর্ড আছে বলে হচ্ছে কি মানুষ কর্ডাটা পর্বের প্রাণী। বুঝা গেছে? এখন কথা হচ্ছে আরো মজা, কি বলছি, এই যে অ্যানিমেলিয়াতে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো 7টা পর্বের প্রাণী মানে, অ্যানিমেলিয়াতে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো 7টা পর্বের প্রাণী মেনে চলে। তাহলে মানুষকে আলাদা করছে কি? নটোকর্ড। তাহলে এরকম কর্ডাটা পর্বের প্রাণী, মানুষ হচ্ছে কি কর্ডাটা পর্বের প্রাণী। সো এই যে নটোকর্ডওয়ালা আরো 3টা কি আছে, উপপর্বের প্রাণী আছে। উপপর্ব, যার মধ্যে উপপর্ব, এটাকে বলা হয় কি সাবফিলাম। উপপর্বটা আমি তোমাদেরকে লিখে দিই, উপপর্ব। এখন নটোকর্ড যুক্ত 3টা উপপর্বের প্রাণী আছে, নটোকর্ড যুক্ত 3টা উপপর্বের প্রাণী আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, যার মধ্যে মানুষ হচ্ছে ভার্টিব্রাটা উপপর্ব। মানুষ হচ্ছে কি ভার্টিব্রাটা উপপদ্য। ঠিক আছে? এখন আবার এই ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে 8টা শ্রেণী আছে। মজার জিনিস না? এই যে ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে আবার 8টা শ্রেণী আছে, যে শ্রেণীগুলোতে একটা শ্রেণীতে অনেকগুলো করে প্রাণী। বুঝছো? অ্যানিমেলিয়া বৈশিষ্ট্য মানে এরকম 7টা পর্ব আছে, যেগুলোর প্রত্যেকটা পর্বতে অনেকগুলো করে প্রাণী। আবার এই যে কর্ডাটা পর্ব, এই কর্ডাটা পর্বের আন্ডারে 3টে উপপর্ব আছে, যার ভিতরে অনেকগুলো প্রাণী। এই 3টে উপপর্বের আন্ডারে আবার অনেকগুলো শ্রেণী আছে, 8টা শ্রেণী আছে, যার ভিতরে প্রত্যেকটা শ্রেণীতে অনেকগুলো করে প্রাণী। বুঝে গেছে? এখন মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। মানুষ হচ্ছে কি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে কি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে মাতৃদুগ্ধ।
মাতৃদুগ্ধ এবং হচ্ছে কি লোম। মানুষ মাতৃদুগ্ধ পান করে এবং লোম আছে বলে মানুষ হচ্ছে কি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন আমি যেটা বলতেছি, সব পর্বের এই যে 7টা পর্ব আছে, 7টা পর্বের প্রত্যেকটা প্রাণীর কিন্তু বৈশিষ্ট্য আলাদা। 7টা পর্বের প্রত্যেকটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি আলাদা। সো ওদের মধ্যে যাদের মাতৃদুগ্ধ এবং লোম আছে, অথবা এই যে কর্ডাটা পর্বে যতগুলো প্রাণী আছে, আচ্ছা কর্ডাটা আছে, কর্ডাটা পর্বে যতগুলো প্রাণী আছে সবার বৈশিষ্ট্য কি আলাদা। সো এদের মধ্যে যারা মাতৃদুগ্ধ পান করে এবং যাদের শরীরে লোম আছে ওদেরকে কোথায় ফেলা হয়, ম্যামালিয়া শ্রেণীতে ফেলা হয়। এবং ম্যামালিয়া শ্রেণীতে মানুষও পড়ে, কারণ মানুষ মাতৃদুগ্ধ পান করে এবং মানুষের কি আছে, লোম আর চুল আছে। এরপর আসি মানুষের বর্গ। এই যে শ্রেণীর আন্ডারে আবার অনেকগুলা বর্গ আছে। তো মানুষের বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট কেন? কারণ মানুষের হাত আছে, যে হাতটা কি ধরতে পারে, আঁকড়ে ধরতে পারে। যে হাতটা কি করতে পারে, এভাবে আঁকড়ে ধরতে পারে। যেমন বাঘসিংহের হাত যদি তুমি চিন্তা করো, অথবা হাতির হাত পা যদি চিন্তা করো, হাতি কি কখনো তোমাকে এই যে এই জিনিসটা আছে এই জিনিসটা এভাবে ধরতে পারবে বা আঁকড়ে ধরতে পারবে? পারবে না। কি করতে পারবে, ঠেলে সরা দিতে পারবে, কিন্তু এভাবে আঁকড়ে ধরতে পারবে না। তো আঁকড়ে ধরতে পারবে বলে মানুষের কি আছে, মানুষ কোন পর্বের প্রাণী, প্রাইমেট পর্বের প্রাণী। হাত যেটা কি করতে পারে, আঁকড়ে ধরতে পারে। মানুষের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে বলে মানুষ হচ্ছে কি প্রাইমেট বর্গের প্রাণী, আঁকড়ে ধরতে পারে এবং আঁকড়ে ধরতে পারে। এবং মানুষের কি ঘ্রাণ ও দৃষ্টিশক্তি প্রখর, ঘ্রাণ দৃষ্টি কি খুবই প্রখর। এই জন্য মানুষকে কোথায় রাখা হয়েছে, প্রাইমেটে রাখা হয়েছে। যেমন ম্যামালিয়া শ্রেণীর আন্ডারে হাতি, বাঘ, সিংহ, মানুষ সবাই পড়তেছে, বুঝছো? ম্যামালিয়া পর্বের আন্ডারে কারা পড়তেছে, সরি ম্যামালিয়া শ্রেণীর আন্ডারে মানুষ, বাঘ, সিংহ, হাতি অনেকগুলো পড়তেছে। এর মধ্যে হাতি, সিংহ, বাঘ এগুলোকে বাদ দিয়ে প্রাইমেট পর্বটা গঠিত। এবার বুঝছো আশা করি। এর মধ্যে হাতি, বাঘ, সিংহ এগুলোকে বাদ দিয়ে প্রাইমেট পর্ব গঠিত। কেন? কারণ প্রাইমেট পর্বের প্রাণীদের হাত থাকে এবং ঘ্রাণ ও দৃষ্টিশক্তি প্রখর থাকে। বুঝা গেছে? এরপর এই বর্গের আন্ডারে অনেকগুলো গোত্র আছে। এর মধ্যে মানুষ হচ্ছে হোমিনিডাই পর্বে গোত্রের অন্তর্ভুক্ত। হোমিনিডাই কারণ হচ্ছে কি মানুষের বানর, শিম্পাঞ্জির সাথে সাদৃশ্য আছে। বানর, শিম্পাঞ্জির সাথে কি আছে, এগুলোর সাথে সাদৃশ্য। বানর, শিম্পাঞ্জি, গরিলার সাথে, বানর, শিম্পাঞ্জি, গরিলা এগুলোর সাথে কি আছে, সাদৃশ্য আছে। এই জন্য হচ্ছে কি মানুষ হোমিনিডাই। বুঝা গেছে? মানুষ হচ্ছে কি এই জন্য হোমিনিডাই। তারপর মানুষের এই গোত্রের আন্ডারে আবার অনেকগুলো কি আছে, গণ আছে। এর মধ্যে মানুষের গণ হচ্ছে হোমো। মানুষের গোত্র হচ্ছে কি হোমো। কারণ হচ্ছে কি মানুষের হোম বড়। মানুষের হোম কি মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক বড়, মস্তিষ্ক বড়। এরপর এরপর মস্তিষ্ক বড়, এরপর খাড়া দুই পায়ে হাঁটতে পারে, খাড়া দুই পায়ে হাঁটতে পারে। তো বাঘসিংহ হাতি কি এই জিনিসগুলো পারে? বাঘসিংহ হাতি কি এই জিনিসগুলো পারে? পারে না। খাড়া দুই পায়ে কি বাঘসিংহ হাঁটতে পারবে কখনো? পারবে না। এই জন্য ওরা অ্যানিমেলিয়া হলেও হোমো না। বাঘ, সিংহ, হাতি এগুলো কি বানর, চিম্পাঞ্জি, গরিলার মতো সাদৃশ্য আছে? সাদৃশ্য নেই। দ্যাট মিনস কি ওরা হোমিনিডাইও না। বাঘ, সিংহ, হাতি ওদের কি আঁকড়ে ধরার মতো হাত আছে, ঘ্রাণ দৃষ্টি শক্তি প্রখর? না। তার মানে ওরা প্রাইমেট বর্গও না। কিন্তু বাঘ, সিংহ, হাতি এই প্রথম তিনটাতে কিন্তু আসে, অ্যানিমেলিয়াতেও আসে, কর্ডারতেও আসে, ম্যামেলিয়াতেও আসে। কিন্তু কিছু বৈশিষ্ট্যের অমিলের কারণে মানুষ আলাদা হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। এরপর আসি প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। প্রজাতি হচ্ছে কি হোমোসেপিয়েন্স। মানুষের প্রজাতি হচ্ছে কি হোমোসেপিয়েন্স। এখন হোমোসেপিয়েন্স কেন? কারণ হচ্ছে চওড়া এবং খাড়া কপাল আছে। চওড়া ও কি খাড়া কপাল আছে। যেমন এই যে আমাদের কপাল অনেক চওড়া না, খাড়া না। তো এই যে চওড়া ও কি আছে, খাড়া কপাল আছে। তারপর হচ্ছে অন্য প্রজাতির তুলনায় তুলনায় কি উন্নত, বুদ্ধি উন্নত। অন্য প্রজাতির তুলনায় কি উন্নত, বুদ্ধি উন্নত। এই জন্য মানুষ হচ্ছে কি হোমো সেপিয়েন্স। আশা করি মানুষের শ্রেণীবিন্যাস ক্লিয়ার। এখন আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ দ্বিপদ নামকরণ। লাস্টটা কই রাখছি আমি? আচ্ছা, এই জিনিসটা বুঝছি, বুঝছি। আচ্ছা তুলনা তুলনা টাইম দিবি। আচ্ছা এবার আসি দ্বিপদ নামকরণে। আচ্ছা এই যে এতক্ষণ যেটা পড়ছি, এই যে এই জিনিসটা গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট ছিল।
ঠিক আছে, আমি বলতে ভুলে গেছি, জিনিসটা গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট ছিল খুবই। আচ্ছা, এখন যে দ্বিপদ নামকরণ পড়বো, এটা আসলে ঘতে আসে। দ্বিপদ নামকরণ আসলে কোথায় আসে? ঘতে আসে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ। আচ্ছা, দ্বিপদ নামকরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি? দ্বিপদ নামকরণ মানে হচ্ছে এই যে 17 লক্ষ প্রজাতির জীব আছে, 17 লক্ষ প্রজাতির জীবের 17 লক্ষটা আলাদা আলাদা নাম আছে, যাতে ওদেরকে কি করা যায়? চেনা যায়। এই যে 17 লক্ষ আলাদা আলাদা নাম, প্রত্যেকটা নামই 2টা পদ বিশিষ্ট। বুঝছি? 17 লক্ষ প্রজাতি, 17 লক্ষ প্রজাতির 17 লক্ষটা নাম, 17 লক্ষটা নাম, প্রত্যেকটা নামই কয়টা পদ বিশিষ্ট? 2টা পদ বিশিষ্ট। এই জন্য একটা জীবের, প্রত্যেকটা জীবের কি বৈজ্ঞানিক নাম আলাদা, এবং এই যে 2 পদ বিশিষ্ট নামটা, এটাকে কি বলা হয়? বৈজ্ঞানিক নাম বলা হয়। এখন দ্বিপদ নামকরণের 2টা পদ থাকে, যার মধ্যে প্রথম পদটা হচ্ছে কি নির্দেশ করে? প্রথম পদটা একটা জীবের গণ নির্দেশ করে, দ্বিতীয় পদটা একটা জীবের প্রজাতি নির্দেশ করে। দ্বিতীয় পদটা একটা জীবের কি নির্দেশ করে? প্রজাতি নির্দেশ করে। তাহলে প্রথম পদটা একটা জীবের গণ নির্দেশ করে, দ্বিতীয় পদটা একটা জীবের কি করে? প্রজাতি নির্দেশ করে। এখন দ্বিপদ নামকরণের একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? দ্বিপদ নামকরণ কেন করা হয়? আমরা বুঝতেছি যে প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা ভাবে চিনার জন্য অ্যাকচুয়ালি দ্বিপদ নামকরণের উদ্ভব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জীবকে কি করা? আলাদা নামে জানা। তাহলে উদ্দেশ্য কি দ্বিপদ নামকরণের? বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে, বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদাভাবে জানাই হচ্ছে কিসের উদ্দেশ্য? দ্বিপদ নামকরণের উদ্দেশ্য। আলাদাভাবে জানাই হচ্ছে কি? দ্বিপদ নামকরণের উদ্দেশ্য। ঠিক আছে, এখন দ্বিপদ নামকরণ কারা করে? মাইন্ড আসতে পারে না, আমি কি একটা দ্বিপদ নামকরণ করতে পারবো? ধরো আমার নাম মোকলেস, মোকলেস রহমান। আমি কি আমার নামটা এভাবে করতে পারি যে মোকলেস আম রহমান ইসাম? পারবো না। কেন? কারণ দ্বিপদ নামকরণটা অ্যাপ্রুভ করে দুইটা সংস্থার, একটা হচ্ছে কি আইপিবিএন, মেবি আইপিবিএন, আইপিবিএন এবং হচ্ছে আইসিজেডএন, আইসিবিএন আইসিজেডএন। যেখানে আইসিবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড, ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, নোমেনক্লেচার এক্সপ্লেন করতেছি আমি। আর আইসিজেডএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর, সরি এটা হবে বোটানিক্যাল, বোটানিক্যাল। এটা হচ্ছে কি জুলজিক্যাল, জুলজিক্যাল নোমেনক্লেচার। এখন কথা হচ্ছে আইসিবিএন কি করে? আইসিবিএন উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করে বা উদ্ভিদের দ্বিপদ নামকরণ করে, এবং আইসিজেডএন কি করে? প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করে বা প্রাণীর কি করে? দ্বিপদ নামকরণ করে। বোঝা গেছে? সো এখন কথা হচ্ছে দ্বিপদ নামকরণ কোন ভাষায় হয়? দ্বিপদ নামকরণ সবসময় ল্যাটিন ভাষায় হয়। ঠিক আছে, অনেক ইনফরমেশন এখানে। এই দুইটা জিনিস, এই জিনিসগুলা ক খ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক খ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসটা ক এর জন্য ইম্পর্টেন্ট। বুঝা গেছে? এই 4টা জিনিস ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ক এর জন্য ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে আমরা কি বলছিলাম? দ্বিপদ নামকরণের প্রবর্তককে, দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস উনি কিভাবে প্রবর্তন করছিল? উনি একটা বই লিখছিল। ক্যারোলাস লিনিয়াস উনি কি করছিল? একটা বই লিখছিল। বইটার নাম হচ্ছে কি? স্পেসিস প্ল্যান্টেরাম, প্ল্যান্টেরাম। এই বইটার মাধ্যমে উনি অ্যাকচুয়ালি কি করছে? দ্বিপদ নামকরণের প্রবর্তনটা করছে। ঠিক আছে, এবার আসি। এখন কথা হচ্ছে এতটুকু আমরা বুঝলাম, এই জিনিসটাও ক বা এমসিকিউতে আসতে পারে, ক বা এমসিকিউতে আসতে পারে। সো এই যে ইনফরমেশন গুলো মনে রাখা আমাদের মাস্ট। এবার আসি, এবার দ্বিপদ নামকরণের পদ্ধতি পড়বো, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, খুবই হট টপিক। এটা কোথায় আসে? ঘতে আসে, ঘতে আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বিপদ নামকরণের পদ্ধতি।
আমরা শর্টলি পড়বো, তোমাদের কাজ হবে বই থেকে জিনিসটা ফুল পড়া। নিবন্ধ নামকরণ পদ্ধতি আমরা শর্টলি পড়বো, শর্টটা নোট করে রাখো, শর্টটা নোট করে রাখলে বই থেকে পড়লেও মুখস্থ করতে খুব একটা সমস্যা হবে না। এখন কথা হচ্ছে দ্বিপদ নামকরণটা প্রথমত আমাদের জানতে হবে কোন ভাষায় হবে। দ্বিপদ নামকরণটা সবসময় কোন ভাষায় হবে? ল্যাটিন ভাষায় হবে। ল্যাটিন ভাষায় হবে অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে। ল্যাটিন ভাষার মতো হতে হবে, ঠিক আছে? ল্যাটিন ভাষার মতো হতে হবে। তো দ্বিপদ নামকরণের পদ্ধতি, দ্বিপদ নামকরণ করতে হলে নামটা অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে। এরপর অবশ্যই যেহেতু দ্বিপদ নামকরণ বলছি, অবশ্যই দুইটা পদ থাকবে। দুইটা পদ থাকবে, যেখানে প্রথম পদ, যেখানে প্রথম পদটা গণ নির্দেশ করবে এবং দ্বিতীয় পদটা কি নির্দেশ করবে? প্রজাতি নাম নির্দেশ করবে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এবার তৃতীয় পদ্ধতিটা কি বা তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্তটা হচ্ছে অনন্য নাম হতে হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স, পৃথিবীতে অন্য কোনো প্রজাতির নাম হোমোসেপিয়েন্স হতে পারবে না। তেলাপোকার বৈজ্ঞানিক নাম পেরিপ্লানেটা আমেরিকানা, এই পেরিপ্লানেটা আমেরিকানা নামটা পৃথিবীর আর কোনো প্রজাতির বৈজ্ঞানিক নাম হতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে কি হতে হবে? অনন্য হতে হবে। এখন কথা হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ, প্রথম অংশ, এই প্রথম অংশের প্রথম অক্ষর, প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বড় হাতের অক্ষর হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। বাকিগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে, বাকিগুলো ছোট হাতের অক্ষরে, বাকিগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এবং বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ সম্পূর্ণভাবে ছোট হাতের অক্ষরে লিখতে হবে, ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা বৈজ্ঞানিক নাম ধরো হোমোসেপিয়েন্স লিখতেছি, আমরা এভাবে লিখতে পারবো না যে হোমো সেপিয়েন্স, এভাবে লেখা যাবে না। ভুলেও কিভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না। আমাদের লিখলে এই এসটাকে কি বানাইতে হবে? ছোট বানাইতে হবে, কারণ এটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে সবগুলো অক্ষর কি হবে? ছোট হাতের হবে। জাস্ট প্রথম অংশের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এবার আসি মুদ্রণের সময় বা ছাপার সময়, মুদ্রণের সময়, মুদ্রণের সময় কি অক্ষর ইউজ করতে হবে? ইটালিক অক্ষর ইউজ করতে হবে। মুদ্রণ ইটালিক অক্ষর করতে হবে। যেমন ইটালিক অক্ষর দিয়ে অথবা বই খাতায় যখন হোমোসেপিয়েন্স কেউ লিখবে, এটাকে এটাকে নর্মালি লেখা যাবে না, মানে হোমোসেপিয়েন্স সোজা এভাবে লেখা যাবে না। বৈজ্ঞানিক নামকে যখনই বই খাতায় লেখা হবে বা কোনো জায়গায় প্রিন্ট করা হবে, এটা কিভাবে লিখতে হবে? ইটালিক অক্ষরে লিখতে হবে। অনেকটা এরকম, এই যে তোমাদের বইয়েও খেয়াল করবে এই জিনিসটা বাঁকা দেয়া আছে, হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স এভাবে লিখতে হবে, ঠিক আছে? এরপর যখন হাতে লিখবো, হাতে লিখলে নিচে একটা আন্ডারলাইন করতে হবে, নিচে একটা আন্ডারলাইন করতে হবে। দ্যাট মিনস কি? এই যে হাতে যখন লিখতেছি তখন তো আমরা নর্মালি এইভাবে লিখতেছি হোমোসেপিয়েন্স, এই জিনিসটার নিচে একটা কি করে দিতে হবে? দুইটা পদের নিচে দুইটা আন্ডারলাইন করে দিতে হবে। এখন কথা হচ্ছে অনেক আমার মতো বুদ্ধিজীবী আছে, আমিও করতাম এটা, যে খাতার মধ্যেই ইটালিক অক্ষর লিখে ফেলতাম, খাতার মধ্যেই কি লিখে ফেলতাম? ইটালিক অক্ষর লিখে ফেলতাম, ইটালিক অক্ষর লিখে আবার নিচে আন্ডারলাইন করে দিতাম, ঠিক আছে? মানে আমি একই সাথে প্রিন্টও করতাম, হাতেও লিখতাম, বুঝতেছ? সো এই জিনিসটা ভুলেও করা যাবে না, এই যে এই জিনিসটা ভুলেও করা যাবে না, মানে নিচে দাগ দেয়া, একই সাথে ইটালিক লিখা, এই জিনিসটা ভুলেও করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এবার যদি যদি কয়েকজন বিজ্ঞানী একই নাম দেয়, কয়েকজন ধরো আমার মতো কয়েকজন বিজ্ঞানী কয়েকজন একই নাম দিলে, কয়েকজন একই নাম দিলে কি হবে? প্রথমের জন প্রায়োরিটি পাবে, প্রথমের বিজ্ঞানী প্রায়োরিটি পাবে। দ্যাট মিনস ধরো একটা বাচ্চার জন্ম হয়েছে, নতুন একটা বাচ্চা, ওর নাম আমি দিছি কি, ধরো কমলা, নতুন একটা বাচ্চা হয়েছে, আমি ওর নাম দিছি কি? কমলা। তুমি ওর নাম দিছো হলুদ, তোমার আর একটা বন্ধু ওর নাম দিছে লাল। সবাই কিন্তু খুব বড় বড় বিজ্ঞানী, খুব বড় বড় নামকরণ করতে পারে, কারণ আমি যে লেভেল তুমিও সে লেভেল, ঠিক আছে? তোমার বন্ধুও আবার সেম লেভেল। একজনের নাম দিছে কি? কমলা, হলুদ, লাল। তোমাদের দুইজনেরটা গুনবেই না, কারণ অগ্রাধিকার আইন। এমন না যে আমি অনেক বড় কিছু, কিন্তু সবার আগে নাম খেয়ে দিছে ওর, কমলা নামটা কে দিছে প্রথমে? আমি দিছি। দ্যাট মিনস অগ্রাধিকার আইন অনুসারে আমার নামটাই কি হবে? ওর ফাইনাল নাম হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে
ঠিক আছে, প্রায়োরিটি দেওয়া শেষ। এবার কথা হচ্ছে প্রায়োরিটি তো দিলাম, এবার মানুষকে জানাবো কেমনে? ধরো এই যে বাচ্চাটা সারা জীবন কমলা নামটা নিয়ে ঘুরবে, আমার দেয়া নামটা নিয়ে ঘুরবে, অবশ্যই ওর থেকে কি করতে হবে, আমাকে একটা রেসপেক্ট দেখাইতে হবে না? এই যে ও রেসপেক্ট দেখাবে, কিভাবে দেখাবে? ও কি করবে, আমার নামটা লিখে সাথে আমার জন্মের সালটা লিখে দিতে হবে, ও সরি, নাম প্রকাশের সালটা লিখে দিতে হবে। ঠিক আছে, নামের শেষে, নামের শেষে বিজ্ঞানীর সংক্ষিপ্ত নাম, বিজ্ঞানীর সংক্ষিপ্ত নাম, ও হচ্ছে কি নাম প্রকাশের সাল, এটা মাস্ট মাস্ট লিখতে হবে, নাম প্রকাশের সাল এটা মাস্ট লিখতে হবে। ধরো আমি একটা বাচ্চার নাম দিছি কমলোসাম ইয়ালোয়াম, ইয়েলোয়াম, ঠিক আছে, আমার নামটা এরকম, ধরো কমলোসাম ইয়ালোয়াম, আমি একটা বাচ্চার নাম দিছি। তাহলে আমি যে বাচ্চাটার নাম দিয়েছি, আমার কি করতে হবে, আমার সংক্ষিপ্ত নামটা লিখতে হবে এরকম এন, এবং আমি ওর নামটা দিচ্ছি কত সালে, 2024 সালে। এই জিনিসটা এভাবে কি করে দিতে হবে, লিখে দিতে হবে, অর্থাৎ আমাকে কি দেখাইতে হবে, একটা সম্মান দেখাইতে হবে। বুঝা গেছে? তার মানে ধরো সত্যি সত্যি নামের ক্ষেত্রে আমরা যদি সত্যি সত্যি নামের ক্ষেত্রে আমরা যদি ধরো হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স নামটা দিছিল কি, ক্যারোলাস রেনিয়াস। হোমোসেপিয়েন্স নামটা কি দিছে, ক্যারোলাস রেনিয়াস। এখন উনার নামের সংক্ষিপ্ত অক্ষর কি, এল। উনি কত সালে নামটা দিছিল, 1700 কত জানি 58 সালে। এই জিনিসটা অ্যাড করতে হবে, এটা মানে কি দেয়া, এটা ক্রেডিট দেয়া। ঠিক আছে, সো এই যে এই রুলস গুলা, এই রুলস গুলা দ্বিপদ নামকরণে অবশ্যই 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 লাগবে, এবং আমাদের কেন লাগবে, আমাদের ঘতে আসে এটা। ঠিক আছে, সো আরেকবার আমরা রিক্যাপ করি। দ্বিপদ নামকরণের পদ্ধতি: জীবের বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন ভাষা হতে হবে, অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। দুইটা পদ থাকতে হবে, যার প্রথম পদটা গণ নির্দেশ করবে, দ্বিতীয় পদটা প্রজাতি নির্দেশ করবে। তারপর প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। এরপর বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে, এবং দ্বিতীয় অংশ কমপ্লিটলি ছোট হাতের অক্ষরে হবে। বোঝা গেছে? এবং কি করতে হবে, হাতে লিখলে নিচে আন্ডারলাইন করতে হবে, মুদ্রণ করলে ইটালিকে করতে হবে, এই যে ইটালিকে করতে হবে, ইটালিকে করতে হবে। তারপর কয়েকজন একই নাম দিলে প্রথম যে নাম দিছে অগ্রাধিকার আইন অনুসারে ওর নামটাই কি পাবে, প্রায়োরিটি পাবে। তারপরে নামের শেষে বিজ্ঞানীর একটা ক্রেডিট দিতে হবে, বিজ্ঞানীর একটা সংক্ষিপ্ত নাম, যেমন ক্যারোলাস রেনিয়াসের এল, এরপর নাম প্রকাশের সাল 1758, এটা লিখে দিতে হবে। এটা মানে কি করা, ক্রেডিট দেয়া। আশা করি আমি সবকিছু বোঝাতে পারছি। এখন লাস্ট জিনিস, লাস্ট বলতে আর কোনো কিছু নেই, লাস্ট মানে হচ্ছে কি আর কোনো কিছু নেই, কিছু বৈজ্ঞানিক নাম আমাদের থেকে মনে রাখতে হয়, বইয়েও আছে, বাট আমি যেগুলো লিখে দিব এগুলো হচ্ছে যেগুলো তোমরা স্কিপ করো, ওগুলো আমি লিখে দিব। তোমাদের বইয়ে আছে, খেয়াল করিও, খুঁজে দেখিও, গোল আলু বৈজ্ঞানিক নাম আছে, গোল আলুর বৈজ্ঞানিক নাম আছে। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি, সোলানাম টিউবারোসাম, টিউবারোসাম। এখন কি আমি বৈজ্ঞানিক নামটা প্রিন্ট করছি নাকি হাতে লিখছি, হাতে লিখছি, দ্যাট মিন্স নিচে কি দিতে হবে, একটা দাগ দিতে হবে। গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। তারপরে আরেকটা বৈজ্ঞানিক নাম আছে, এটা হচ্ছে কি, বৈজ্ঞানিক নামটা হচ্ছে আরেকটা আছে, পেঁয়াজ, এলিয়াম ক্যাপা, এলিয়াম ক্যাপা। সিংহ, প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। বাঘ, প্যান্থেরা টাইগ্রিস। বাঘটা লেখার দরকার ছিল না আমার, বাঘটা লেখার কোনো দরকার ছিল না, আমি লিখছি একটা রিজনে, তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। এটা হচ্ছে, খেয়াল করো, বাঘের বৈজ্ঞানিক নামেও গণনামটা প্যান্থেরা, সিংহের বৈজ্ঞানিক নামেও কি গণনামটা প্যান্থেরা। দ্যাট মিনস হচ্ছে কি, এই যে প্যান্থেরা দুইজনেরই কি একই, বৈজ্ঞানিক নামের গণ একই, অথবা দুইজনেরই গণ একই, প্রজাতি আলাদা, একজন লিও একজন টাইগ্রিস, বাট ওদের কি একই, গণটা একই, এই জন্যই ওদেরকে লেখা। তারপরে আরেকটা কাতলা, কাতলার বৈজ্ঞানিক নামটা খুবই সুন্দর, কাতলা কাতলা। কাতলার বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি, কাতলা কাতলা, এই যে কাতলা কাতলা। তারপর আর বাকিগুলো লাগবে না, বাকিগুলো হচ্ছে কি, বইয়ে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে, বইয়ের সব বৈজ্ঞানিক নাম, বইয়ের সকল বৈজ্ঞানিক নাম, বইয়ের সকল বৈজ্ঞানিক নাম কি করতে হবে, বইয়ের যতগুলো বৈজ্ঞানিক নাম আছে সবগুলোকে ইউডিয়াম করতে হবে। ইউডিএম মানে কি, ইডিএম মানে হচ্ছে কি, পুরা ধরে মুখস্থ করতে হবে।
উড়াধুরা মুখস্থ করতে হবে, যেমন আমি করছিলাম আমার সময়, উড়াধুরা মুখস্থ করছি। যেমন তুমি আমাকে যে কোনো একটা বৈজ্ঞানিক নাম বলো, আমি পারবো। ধানের বৈজ্ঞানিক নাম অরেজা সেটিভা। এরপর হচ্ছে কি আরশোলার বৈজ্ঞানিক নাম পেরিপ্লানেটা আমেরিকানা। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম ইলিয়াম ক্যাপা। তারপরে হচ্ছে কি কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস, কনফার্ম না এটা আমি, আর্টোকার্পাস হেটেরোফিলাস। এরপর আমের বৈজ্ঞানিক নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। ঠিক আছে, এরকম সবগুলো মনে রাখতে হবে, সবগুলো, কিচ্ছু করার নেই, সব মনে রাখতে হবে, কারণ এই বৈজ্ঞানিক নামগুলা কোথায় আসে, এমসিকিউ বা কতে আসে। দেখা যায় কি তুমি পুরো কিউ আনসার করতে পারবে চ্যাপ্টার ওয়ানের, খ গ ঘ আনসার করতে পারবে, একটা ক আনসার করতে পারবে না, জাস্ট তুমি বৈজ্ঞানিক নামগুলো পড়ো নাই দেখে। ঠিক আছে, তো এই জন্য বলতেছি বৈজ্ঞানিক নামগুলা মাস্ট মাস্ট পড়তে হবে আমাদের থেকে, বুঝা গেছে? তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো টপিক বাকি নেই, আমরা সব টপিক আসলে পড়ানোর চেষ্টা করছি। তো তোমাদের কাছে হবে কি, যেভাবে যেভাবে দেখাইছি, ক এর টপিক, এমসিকিউর টপিক, খ এর টপিক, গ এর টপিক, ঘ এর টপিক, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়া। এর পরের ক্লাসে আমরা বায়োলজি ক্লাসে জীবকোষার টিস্যুটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।